আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো চবিক স্পেশাল মোস্ট ইম্পোর্টেন্ট এমসিকিউ সলভ সিরিজে তোমাদের সকলকে স্বাগতম। তো এটাতে আমরা ফিজিক্স ফার্স্ট পার্ট নিয়ে আলোচনা করব। তো ফিজিক্স ফার্স্ট পার্টের যে চ্যাপ্টার গুলো আছে এখানে ইম্পোর্টেন্ট যে চ্যাপ্টার গুলা এবং ইম্পোর্টেন্ট যে এমসিকিউ গুলা সেগুলো মোটামুটি আমরা সলভ করব। চলো দেখি। তো প্রথমে আমরা আসবো ভৌত জগত ও পরিমাপ থেকে। তো এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। এখান থেকে কেমন টাইপের প্রশ্ন পাবা? এখান থেকে তুমি মাত্রা এবং যে সমীকরণ রিলেটেড যে প্রশ্নগুলো আছে সেগুলো তুমি মোটামুটি পাবা। ঠিক আছে? মাত্রা, একক এই ধরনের প্রশ্নগুলো এবং ত্রুটি থেকে কিছু প্রশ্ন। তো চলো দেখি। তো ১ম যে প্রশ্ন এখানে আমাদের দেওয়া আছে নিচের কোনটি শক্তির মাত্রা সমান? এটা দেখো জাবিতে আসছে, ছবিতে কিন্তু আসছে। তো আমরা জানি আমাদের যে কাজ, ঠিক আছে? কাজ, ঠিক আছে? কাজ এবং শক্তি, ঠিক আছে? কাজ, শক্তি এবং এই যে টর্ক, ঠিক আছে? কাজ, শক্তি এবং টর্ক এদের মাত্রা এক। ঠিক আছে? মাত্রা হচ্ছে একই। মাত্রা একই। এটা মনে রাখবা। এটা আবার ১০০ প্রশ্ন তোমার চলে আসতে পারে নিচের কোন ৩ টার মাত্রা সেম। ঠিক আছে? তো কাজের যে মাত্রা দেখো W সমান আমরা কি জানি? Fs না? Fs। তো এখন F টা কি? বল। তো বলের মাত্রা আমরা কি জানি? mL T ইনভার্স 2 তাই না? তো এখানে আমাদের যে স্বরণ, এই স্বরণের মাত্রা কি? স্বরণের মাত্রা হচ্ছে তোমার L। এটার সাথে গুণ হয়ে গেল। তাহলে LL গুণ হয়ে গেলে কি এখানে mL স্কয়ার আসবে। mL স্কয়ার T ইনভার্স 2। তো এইটাই মূলত আমাদের মূলত কি? কাজের মাত্রা বা শক্তির মাত্রা। ঠিক আছে? এটাই কি নির্দেশ করে? এটা হচ্ছে আমাদের কাজ, ঠিক আছে? কাজ, তারপর হচ্ছে শক্তি, ঠিক আছে? তারপর হচ্ছে টর্ক, ঠিক আছে? টর্ক এদের মাত্রা। হুম? এদের মাত্রা। বুঝা গেল? এই ৩ টার মাত্রা কি হবে? mL স্কয়ার T ইনভার্স 2 তাহলে এটা অপশন কই আছে দেখো তো? এখানে কিন্তু কোনটাই আমাদের অপশন হবে না। আচ্ছা এই যে আছে সরি mL স্কয়ার T ইনভার্স 2 m এর পাওয়ার কত? 1 না? m এর পাওয়ার হচ্ছে 1 ঠিক আছে? বি নাম্বারটা অপশন। তো একটু দেখে টেখে দেখা আমার মতন ভুলভাল দেখাশো না। এরপর একটা যেটা আসে সেটা হচ্ছে ক্ষমতা। ঠিক আছে? একটা আছে কি ক্ষমতা। তো ক্ষমতা মানে কি? ক্ষমতা P হচ্ছে কি বলতো? কাজ ভাগ সময় না? কাজ ভাগ হচ্ছে সময়। একক সময়ে কতটুকু কাজ করতে পারে এটাই মূলত ক্ষমতা। তাহলে কাজের মাত্রা আমি কত পাইলাম? mL স্কয়ার T ইনভার্স 2 না? তাকে তুমি T দিয়ে ভাগ করবা। তাহলে T যদি উপরে চলে যায় তাহলে কি হবে বলতো? mL স্কয়ার T ইনভার্স 3 তো এটা আমাদের কি ক্ষমতার মাত্রা এবং এটাতেও কিন্তু প্রশ্ন আসে। তো অবশ্যই সবগুলা গুরুত্বপূর্ণ। চলো পরবর্তী প্রশ্নে চলে যাই আমরা। এবার বলছে দীপন তীব্রতার একক কোনটা? তো দীপন তীব্রতা এটা একটা হচ্ছে আমাদের মৌলিক রাশি। এটা একটা কি বলতো? মৌলিক রাশি। ঠিক আছে? তো আমাদের মৌলিক রাশিগুলা কিন্তু গুরুত্বপূর্ণ। তো মৌলিক রাশির যে একক এটা হচ্ছে ক্যান্ডেলা। ঠিক আছে? হ্যাঁ, ক্যান্ডেলা। তো মৌলিক রাশি আমরা দেখো পরবর্তী একটা প্রশ্ন বলছে নিচের কোনটি মৌলিক রাশি নয়? নিচের কোনটি মৌলিক রাশি নয়? মৌলিক রাশি মানে কি? যেই রাশিটাকে ভাঙলে তুমি আর কিছু পাবা না। ঠিক আছে? যেমন তড়িৎ বিভব এর মধ্যে কি আছে বলতো? ভি আছে, আর আছে তাই না? তো এটা কি তড়িৎ বিভবের মধ্যে আমি আরো কিছু রাশি পাচ্ছি। তাহলে তড়িৎ বিভবটা কিন্তু আমাদের মৌলিক রাশি না। তাপমাত্রা, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ এই ৩ টা কিন্তু আমাদের মৌলিক রাশি। এই ৩ টা হচ্ছে আমাদের মৌলিক রাশি। তো তুমি যখনই এরকম প্রশ্ন পড়বা তখনই দেখবা যে একটা হয়তো তোমাদের ভুল উত্তর বাকিগুলা কিন্তু সঠিক। তো দেখো মৌলিক রাশি ৯ হচ্ছে তড়িৎ বিভব। তাহলে বাকি ৩ টা অবশ্যই মৌলিক রাশি। তো এইভাবেও উদাহরণগুলো মাথায় রাখার চেষ্টা করবা। ঠিক আছে? ওকে? তাহলে আমাদের মৌলিক রাশিগুলো আর কি আছে? আরো কিছু আছে আমাদের কি বলতো? দৈর্ঘ্য, ঠিক আছে? দৈর্ঘ্য, তারপর হচ্ছে ভর, তারপর হচ্ছে সময়, ঠিক আছে? তারপর হচ্ছে তড়িৎ প্রবাহ, ঠিক আছে? তড়িৎ প্রবাহ। এরপরে আমাদের যে তাপমাত্রা, তারপর আমাদের যে দীপন তীব্রতা, ঠিক আছে? দীপন তীব্রতা, এরপরে পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ এবং এদের যে এককগুলো কি আমাদের বলতো মৌলিক একক। যেমন এটার একক কি? মিটার, ঠিক আছে? ভরের একক কি? কিলোগ্রাম, ঠিক আছে? কেজি। সময়ের একক কি বলতো? সেকেন্ড, ঠিক আছে? সেকেন্ড। তড়িৎ প্রবাহের একক কি? অ্যাম্পিয়ার, তাই না? অ্যাম্পিয়ার। তাপমাত্রার একক কি বলতো? এটা আমাদের কি হবে? কেলভিন বা ক্যান্ডেল, ঠিক আছে? তাপমাত্রা, ঠিক আছে? কেলভিন। তারপর হচ্ছে দীপন তীব্রতা ক্যান্ডেলা সিডি। তারপর পদার্থের পরিমাণ এটা কি আমরা মোল হিসাবে হিসাব করি, ঠিক আছে? তো এই এককগুলা বলা হয় একক হচ্ছে মৌলিক একক। একককে বলা হয় কি? মৌলিক একক। একক বলা হয়েছে মৌলিক একক। আর এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে রাশি। এগুলো হচ্ছে রাশি। ঠিক আছে? আচ্ছা পরবর্তীতে আসো মহাকর্ষ ধ্রুবকের মাত্রা কত? তো মহাকর্ষ ধ্রুবক আমাদের কি বলতো? জি না? তো জি এর যে তুমি কিন্তু একক জানা থাকলে তুমি মাত্রা পারবা। ঠিক আছে? তাহলে আমি যদি জি এর এককটা দেখি, এককটা কি বলতো? এন এম স্কয়ার কেজি ইনভার্স 2 তাই না? এটা আমরা সহজে মনে রাখতে পারি। তো এনটা কি? নিউটন মানে বল। তাহলে এর থেকে যদি আমি মাত্রা বের করতে চাই, তাহলে আমি কি লিখবো বলতো? মাত্রা থেকে দেখো নিউটন মানে বল। বলের জন্য আমরা কি পাচ্ছি? এম এল টি ইনভার্স 2 তাই না? এবার দেখো মিটার স্কয়ার, এম স্কয়ার তাই না? মিটার এটা কি মিটার না? এটা কি দূরত্ব বা সরণ। এটার জন্য আমি কি পাবো? এটার জন্য পাবো হচ্ছে এল। এটার জন্য পাবো আমি কি বলতো? এল স্কয়ার। তারপর দেখো কেজি কি? ভর না? তাহলে ভরের উপর কি? -2 তাহলে ভরের উপর -2 থাকলে আমরা কি পাবো? ভরের একক কি? ভরের মাত্রা কি? এম। তাহলে এম এর পাওয়ার কি হবে? -2 এবার এই ৩ টা কি তুমি গুণ করে দিবা।
তাহলে গুণ করলে আমি কি পাচ্ছি বলতো, এখানে পাচ্ছি m ইনভার্স 1, তারপর এখানে l, এখানে l, গুণ করলে কি হয়ে গেল, এখানে হলো l কিউব, তারপর দেখো এখানে t টু দি পাওয়ার -2, এখানে হচ্ছে নাই, তাহলে এখানে আমার কি t টু দি পাওয়ার -2। তো এটাই মূলত আমাদের কি বলতো জি এর যে হচ্ছে মাত্রার সমীকরণ। তাহলে m টু দি পাওয়ার -1, তারপর দেখো l কিউব, তারপর t টু দি পাওয়ার -2, এটা হচ্ছে এই নাম্বারটা অপশন। তো এইভাবে আমরা মহাকর্ষীয় ধ্রুবকের বা যে কোনো কিছু তুমি যদি একক জানো, একক থেকে সহজেই কিন্তু মাত্রাতে কনভার্ট করে ফেলতে পারবা। এরপর আসো মাত্রাহীন রাশি কোনটা। তো আমাদের এখানে মাত্রাহীন রাশি কোনটা বলতো, মূলত দেখো কোণ, ঠিক আছে, কোণের কিন্তু মাত্রা নাই, বিকৃতি কিন্তু মাত্রা নাই, ঠিক আছে। এখানে যে প্রবলেম, মাত্রাহীন রাশি কিন্তু দুইটা হবে উত্তর, ঠিক আছে। কোণ এবং বিকৃতি এই দুইটার মাত্রা নাই, এই দুইটার মাত্রা নাই, ঠিক আছে, এই দুইটার মাত্রা নাই। কারণ দেখো কোণের একক কি বলতো, কোণের একক হচ্ছে, কোণের একক দুই প্রকার আছে কোণ, ঠিক আছে। কোণের একক হচ্ছে দুই ভাবে আসবে, একটা তোমার হচ্ছে দ্বিমাত্রিক, একটা হচ্ছে দ্বিমাত্রিক, ঠিক আছে, একটা হচ্ছে দ্বিমাত্রিক। তো দ্বিমাত্রিক যদি বলে সেই ক্ষেত্রে আমরা জানি হচ্ছে রেডিয়ান, ঠিক আছে, দ্বিমাত্রিক ক্ষেত্রে কি হবে, রেডিয়ান। আরেকটা যদি বলে ত্রিমাত্রিক বা ঘনকোণ, ঠিক আছে, ত্রিমাত্রিক, ঠিক আছে, ত্রিমাত্রিক বা হচ্ছে ঘন কোণের একক, ঘন কোণের একক, এটা হবে হচ্ছে স্টেরেডিয়ান, ঠিক আছে, স্টেরেডিয়ান, ঠিক আছে। এবং এদের কি নাই, এদের মাত্রা নাই, এদের কি নাই, এদের হচ্ছে মাত্রা নাই, এটা হচ্ছে মাত্রাহীন, ঠিক আছে। তো মাথায় রাখবা, তাহলে কোণ এবং বিকৃতি এই দুইটার কি নাই, মাত্রা নাই, দুইটা উত্তর হবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন যাই, দেখো 1 মাইল ও 1 কিলোমিটার দূরত্বের পার্থক্য কত মিটার হবে, ঠিক আছে। এটা কিন্তু 24-22 আসছে। তো আমরা জানি যে 1 মাইল, 1 মাইল, 1 মাইল সমান সমান কত জানো, 1.609 কিলোমিটার। তাহলে 1 কিলোমিটার থেকে তুমি যদি 1 মাইল থেকে যদি 1 কিলোমিটার বাদ দাও, দেখো 1 মাইল, 1 মাইল মাইনাস 1 কিলোমিটার, ঠিক আছে, 1 কিলোমিটার, তাহলে আমরা রেজাল্টটা কত পাবো বলো তো। তার মানে এক কথায় কি 1.069 মাইনাস হচ্ছে 1, তার মানে এখানে তুমি কি পাচ্ছ, এখানে পাচ্ছ 0.609 কিলোমিটার। আর তোমার চাইছে কি মিটার, মিটার মানে কি, এটাকে 1000 দিয়ে গুণ করে দিতে হবে, তাহলে এটাকে 1000 দিয়ে গুণ করে তুমি পাচ্ছ 609 মিটার। তাহলে আমাদের উত্তর কি হবে, 609 মিটার, ঠিক আছে। তো এটা কিন্তু মেডিকেলেও আসা প্রশ্ন, ঠিক আছে, মেডিকেলে যে থিওরি বেস প্রশ্নগুলো আছে না, এগুলো কিন্তু চুবির জন্য গুরুত্বপূর্ণ। তো তোমরা যারা মেডিকেলে পড়ছো মোটামুটি ফিজিক্সের যে থিওরি বেস প্রশ্নগুলো পড়ছো সেগুলো কিন্তু তোমার জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো আমাদের কিন্তু এক্সট্রা ভাবে রাবি, চবি, কৃষি, গুচ্ছ এক্সাম গুলোতে ভর্তি হচ্ছে। তো তোমরা যারা ভবিষ্যতে গুচ্ছতে পরীক্ষা দিবা, তোমাদের জন্য কিন্তু গুচ্ছের জন্য আমাদের এক্সাম রানিং আছে, স্যার রাবির যারা পরীক্ষা দিবা, রাবির এক্সাম কিন্তু রানিং আছে, ঠিক আছে। তো পরবর্তীতে আসো কোনটা চাপের সূত্র, চাপের মাত্রা সূত্র কি, চাপের মাত্রা। তো চাপের আমরা জানি কি বলতো, চাপ, ঠিক আছে না, চাপ এটা আমরা কি জানি, বল ভাগ হচ্ছে ক্ষেত্রফল, বল ভাগ হচ্ছে কি ক্ষেত্রফল। তাহলে বলের মাত্রা আমাদের লাগে, বলের মাত্রা কি বলতো, ml t ইনভার্স 2, ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কি বলতো, এরিয়া, এ ইকুয়াল টু আমরা যে কোনো কিছু এরিয়া মানে কি বলতো মিটার স্কয়ার এককে আসে না, এককটা কি এসেছে মিটার স্কয়ার এককে আসে। তাহলে আমরা এটা বলতে পারি কি, যেহেতু দূরত্বের একক কি এল না, মাত্রা এল, তাহলে এল এর উপর কি হবে, স্কয়ার হবে। তাহলে দেখো স্কয়ার যদি উপরে যায় তাহলে কি ইনভার্স হয়ে যাবে না, তাহলে এখানে তোমার হবে এম এল ইনভার্স 1, তারপর দেখো কি হচ্ছে টি ইনভার্স 2। এটা হচ্ছে আমাদের মূলত কি বলতো চাপের মাত্রা সূত্র। তুমি চাপের মাত্রা সূত্র বা এই মাত্রাগুলো মুখস্থ রাখতে পারবা না, তোমাকে জাস্ট এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে, বসাই দিয়ে তুমি সুন্দর মতো করতে পারবা, ঠিক আছে। তাহলে দেখো এম এল ইনভার্স 1, তারপর টি ইনভার্স 2, যেটা বি নাম্বার অপশন আমাদের দেওয়া আছে, ঠিক আছে। পরবর্তীতে আসো অ্যাংস্ট্রমটা হচ্ছে কিসের একক। তো অ্যাংস্ট্রমটা আমরা কি দিয়ে মাপি, অ্যাংস্ট্রমটা মূলত আমরা দৈর্ঘ্য পরিমাপের জন্য আমরা মাপি, যে 1 অ্যাংস্ট্রম, ঠিক আছে। যেমন আমরা 1 অ্যাংস্ট্রম এটা মানে কি জানো, এটা মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -10, ঠিক আছে। তো এইভাবে আমরা দৈর্ঘ্য পরিমাপ করি, কি করি, অ্যাংস্ট্রম দ্বারা কি করি, দৈর্ঘ্য পরিমাপ। এছাড়া তোমাদের অনেক সময় আসে আলোকবর্ষ, ঠিক আছে, আলোকবর্ষ, এই যে আলোকবর্ষ, এই আলোকবর্ষ দিয়ে কি মাপা হয় বলতো, এই আলোকবর্ষকে দিয়ে কিন্তু দূরত্ব মাপা হয়, কি মাপা হয়, দূরত্ব মাপা হয়। আলো 1 বছরে কতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা কিন্তু আলোকবর্ষ, তাই না। এটা মানে কি 9.46 ইনটু 10 টু দি পাওয়ার 15 মিটার। তো এরকম প্রশ্ন কিন্তু আমাদের আসে। এরপর দেখো ন্যানো বোঝায় কি, ন্যানো মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -9, ঠিক আছে। তো আমাদের যে মাইক্রো, মাইক্রো, ঠিক আছে, মাইক্রো, এই মাইক্রো এটা আমরা কি মিউ দ্বারা প্রকাশ করি, মিউ এটা সমান কত, 10 টু দি পাওয়ার -6। তারপর আমাদের হচ্ছে ন্যানো, ঠিক আছে, ন্যানো, ন্যানোকে আমরা মাঝে মাঝে এন দিয়ে প্রকাশ করি বা ন্যানো দিয়ে লিখি, ঠিক আছে, সেক্ষেত্রে কি 10 টু দি পাওয়ার -9। এবার আমরা যে পিকো, ঠিক আছে, পিকো, এই পিকো মানে কি, পিকো মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -12। এরপরে তোমাদের যেটা আসে সেটা হচ্ছে ফার্মিটা লাগে, ঠিক আছে, ফার্মি, এক ফার্মি, এই ফার্মিটা হচ্ছে 10 টু দি পাওয়ার -15, ঠিক আছে, ফার্মির এফএম দিয়ে প্রকাশ করা হয়। তো এই তিনটা আমাদের লাগে মোটামুটি, ওকে। এরপরে দেখো আমাদের হচ্ছে এখানে আবার 10 টু দি পাওয়ার 6 টা লাগে অনেক সময়, মেগা, মেগা যদি বলে, মেগা মানে কি 10 টু দি পাওয়ার হচ্ছে 6,
এরপরে দেখো ঘন কোণ ত্রিমাত্রিক কোণের এসআই একক কি? মানে আমরা বললাম না ঘন কোণ বা হচ্ছে ত্রিমাত্রিক কোণ। আমরা কিন্তু বলছিলাম যে কোণের একক দুইটা পাবা। একটা হচ্ছে দ্বিমাত্রিকে, একটা পাবা ত্রিমাত্রিকে। রেডিয়ান যেটা এটা কি বলতো? এটা হচ্ছে আমাদের দ্বিমাত্রিক। এটা হচ্ছে আমাদের দ্বিমাত্রিক কোণের একক হচ্ছে কি রেডিয়ান। কিন্তু যখনই ত্রিমাত্রিক বলবে তখন কি বলতো? স্টেডিয়ান। সেটা কি হবে? ঘন কোণের একক। দেখো ঘন কোণের একক। এটা কিন্তু জাবিতে আসছে 19-20 সেশনে। বাট ছবিতে কিন্তু চলে আসতে পারে। এরপর দেখো এককগুলোর মধ্যে সঠিক ক্রম কোনটা? এখানে আমাদের রাবিতে আসছে 20-21 বাট প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ। দেখো 1 পারসেক, হ্যাঁ? আমি যেগুলা তথ্য লিখেছি এগুলা কিন্তু গুরুত্বপূর্ণ লাগে। 1 পারসেক এটা সমান হচ্ছে 3.26 মনে করো আলোকবর্ষ। ঠিক আছে? 3.26 আলোকবর্ষ। তাহলে আলোকবর্ষ থেকে এটা কি অবশ্যই বড় না? এটা অবশ্যই বড়। আবার যে 1 এটা সমান আবার হচ্ছে তোমার লেখা যায় 3.086 গুণন হচ্ছে 10 টু দি পাওয়ার 16 মিটার। ঠিক আছে? যেখানে 1 আলোকবর্ষ, 1 আলোকবর্ষ বা লাইট ইয়ার, ঠিক আছে? 1 আলোকবর্ষ এটার সমান আমরা কি জানি 9.46 গুণ হচ্ছে 10 টু দি পাওয়ার -15 মিটার। যদি আবার কিলোমিটার বলে তাহলে কিন্তু 9.46 গুণ হচ্ছে 10 টু দি পাওয়ার 13 কিলোমিটার। এককটা কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তোমার 12 হবে অ্যাকচুয়ালি। তারপর দেখো আমাদের যে কি আছে পারসেক আছে, আলোকবর্ষ আছে, কিলোমিটার। তাহলে 1 কিলোমিটার, 1 কিলোমিটার মানে কি 10 টু দি পাওয়ার 3 না? 1 কিলোমিটার মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 3 মিটার। আবার 1 ফার্মি আছে। কি আছে? 1 ফার্মি। তো 1 ফার্মি বা 1 ফার্মির আমরা কি দেখলাম 10 টু দি পাওয়ার -15 মিটার। তার মানে এটা কি সবচেয়ে ছোট না? তাহলে সবার বড় কি পারসেক, তারপরে হইছে আলোকবর্ষ, তারপরে হইছে কিলোমিটার, তারপরে ফার্মি। তাহলে দেখো পারসেক সবার বড়, তারপর আলোকবর্ষ, তারপর কিলোমিটার, তারপর ফার্মি। তাহলে ডি নাম্বার অপশনটা আমাদের কারেক্ট অ্যান্সার। তো এরকম ভাবে তোমাদের কিন্তু দিবে, বলবে যে নিচের কোনটা বড়, ঠিক আছে? নিচের কোনটা বড় বা নিচের কোনটা ছোট। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রাখবা এককগুলা, ঠিক আছে? এরপরে দেখো নিচের কোনটি ক্ষমতার মাত্রা। তো আমরা কিছুক্ষণ আগে কিন্তু ক্ষমতার মাত্রা দেখলাম। দেখো এটা কত জায়গাতে আসছে? ছবিতে আসছে, ছবিতে 3 বার আসছে, ঢাবিতে আসছে, জাবিতে আসছে। তার মানে এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই বছরও দেখা গেল চলে আসতে পারে যেকোনো ভাবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আমাদের হচ্ছে কি ক্ষমতার মাত্রাটা আমরা কি দেখলাম? ক্ষমতার মাত্রা আমরা দেখছিলাম হচ্ছে m ছিল, তারপর কি বলতো ml স্কয়ার ছিল, ঠিক আছে না? ml স্কয়ার ছিল, তারপর কি t ইনভার্স 3 ছিল, যেহেতু কাজ ভাগ হচ্ছে কাজের মাত্রাকে t দিয়ে ভাগ করতে হবে, তাহলে ml স্কয়ার t ইনভার্স 3 এটা আমাদের দেওয়া আছে সি নাম্বার অপশনে। পরবর্তী প্রশ্ন দেখো আমাদের ত্রুটি থেকে আসা, ঠিক আছে? তো এখানে বলছে একটি তারের ব্যাসার্ধ দেওয়া আছে তোমাকে, হ্যাঁ? 3 প্লাস মাইনাস 0.06 মিলিমিটার। তাহলে এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয়ে ত্রুটি কোনটা? এখান থেকে অনেক সময় তোমাকে একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে দেখো পরম ত্রুটি, ঠিক আছে? এই যে পরম ত্রুটি, পরম ত্রুটি, পরম ত্রুটি মানে কি বলতো? মনে করো আমাদের যে আসল মান বা পরীক্ষা লব্ধ মান, ঠিক আছে? দুইটার পার্থক্য অ্যাকচুয়ালি পরীক্ষা লব্ধ মান এটা এবং হচ্ছে প্রকৃত মান, এই দুইটার পার্থক্য হচ্ছে আমাদের কি পরম ত্রুটি। এবং আপেক্ষিক ত্রুটি যদি বলে, আপেক্ষিক ত্রুটি, আপেক্ষিক ত্রুটি এটা মানে কি বলতো? এটা মানে হচ্ছে তোমাদের পরম ত্রুটি, পরম ত্রুটি, এই পরম ত্রুটিকে তুমি যদি হচ্ছে প্রকৃত মান দিয়ে ভাগ করে দাও তাহলে কি পাবা? আপেক্ষিক ত্রুটি পেয়ে যাবা। এবং আমাদের যে শতকরা ত্রুটি, ঠিক আছে? শতকরা ত্রুটি, এই শতকরা ত্রুটিটা কি হবে বলতো? জাস্ট আপেক্ষিক ত্রুটি, হ্যাঁ? আপেক্ষিক ত্রুটি, আপেক্ষিক ত্রুটি গুণ হচ্ছে 100%। তো এই সম্পর্কগুলো আমাদের লাগে, ঠিক আছে? তো এখানে আমরা দুই ভাবে জিনিস পাবো। একটা হচ্ছে দেখো ব্যাসার্ধের ক্ষেত্রে এটা তোমার আর দেওয়া থাকবে এবং এটা হচ্ছে প্লাস মাইনাস ডেল আর, ঠিক আছে? তো এখান থেকে আমরা মানগুলো বের করব। এটা আমাদের সূত্র মাথায় রাখতে হবে। তাহলে আমাদের যে ব্যাসার্ধের যে ত্রুটি এটা কি হবে বলতো? পরীক্ষা আমাদের যে ডেল আর, ঠিক আছে? ডেল আর ডিভাইড বাই আর, এই যে এটাই মূলত আমাদের পরম ত্রুটি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের পরম ত্রুটি। তো পরম ত্রুটি এটা হচ্ছে প্রকৃত মান, এটা হচ্ছে প্রকৃত মান। তাহলে পরম ত্রুটিকে তুমি যদি প্রকৃত মান দিয়ে ভাগ করো তাহলে কি পেয়ে যাবা? আপেক্ষিক ত্রুটি পাবা। বাট আপেক্ষিক ত্রুটির সাথে তোমার যদি 100% গুণ করে দিই তাহলে এটা কি হয়ে গেল? শতকরা ত্রুটি, ঠিক আছে? কিন্তু আমাদের বলছে কি ক্ষেত্রফলের শতকরা ত্রুটি বের করো, ক্ষেত্রফল নির্ণয় শতকরা ত্রুটি। তো ক্ষেত্রফল মানে কি বলতো? এ না, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি হবে? 4 পাই আর স্কয়ার। তাহলে ক্ষেত্রফল যখন বলবো দেখো এ ইকুয়াল টু কি? এ প্রপোর্শনাল টু আর স্কয়ার না? অর্থাৎ আর এর চলকের পাওয়ার কত? 2 হচ্ছে না? আর এর চলকের পাওয়ার কত হচ্ছে 2। তাহলে আমরা যখন কোনো কিছুর ত্রুটি বের করব, দেখো যখন আমরা ডেল এ বাই এ বের করব, ঠিক আছে? 100% ত্রুটি বা যে শতকরা ত্রুটি, তখন দেখবা এর মধ্যে কোন রাশিগুলো আছে, এর মধ্যে কি আছে? আর আছে না একটা চলক, এবং ওই চলকের দেখো মানটা দেওয়া আছে এখানে, ঠিক আছে? আর রাশি দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, ওই ব্যাসার্ধের কি আছে এখানে মান দেওয়া আছে, যে ত্রুটি দেওয়া আছে দেখতে হবে যে কার ত্রুটি দেওয়া আছে, ব্যাসার্ধের না? ব্যাসার্ধ কি এর মধ্যে অবস্থিত না? এর মধ্যে আছে। এবার দেখবা ওইটার পাওয়ার কত? পাওয়ার কত? 2 না? তাহলে 2 সামনে চলে আসবে। ক্ষেত্রফলের ক্ষেত্রে 2 সামনে চলে আসবে। এরপর হচ্ছে ব্যাসার্ধের শতকরা ত্রুটি, ঠিক আছে? ব্যাসার্ধের শতকরা ত্রুটি, ঠিক আছে? এটা মাথায় রাখবো, ব্যাসার্ধের শতকরা ত্রুটি, ঠিক আছে? তাহলে দেখো এখান থেকে আমরা যদি ভ্যালুগুলো বসাই দিই 2 গুণন ডেল আর, ডেল আর কোনটা? ডেল আর হচ্ছে 0.06 ভাগ হচ্ছে প্রকৃত মান কত? 3, তার সাথে কি হবে 100 গুণ।
ঠিক আছে? তাহলে দেখো ১০০ যদি উপরে গুণ হয়ে যায়, তাহলে ১০০ যদি গুণ হয়ে যায় তাহলে কি এখানে ৬ দশমিকের জন্য ১ কাটা যাবে ২ ঘর। তাহলে তোমার ৬ থাকবে না? উপরে থাকবে দেখো ৬, নিচে থাকলো ৩। তাহলে এটা কাটলে কত থাকে? ২ থাকে, ২ দুগুণে কত? ৪ না? তাহলে এই যে 4% এটাই মূলত আমাদের কি বলতো? শতকরা ত্রুটি কার? ক্ষেত্রফলের শতকরা ত্রুটি। ঠিক আছে? তো তুমি যদি ক্ষেত্রফল বলে, ঠিক আছে? তোমাকে যদি ডিরেক্ট ক্ষেত্রফল বলে, ক্ষেত্রফলের শতকরা ত্রুটি যদি তোমাকে বলে, তো তুমি এখানে ২ গুণন হচ্ছে টেলর বাই আর গুণন ১০০%। আর যদি তোমাকে আয়তন বলে, আয়তনের ক্ষেত্রে ৩ সামনে আসবে। ঠিক আছে? আয়তনের ক্ষেত্রে কি হবে? ৩ গুণন টেলর বাই আর ইনটু হচ্ছে ১০০। ঠিক আছে? তো পরবর্তীতে দেখো একটি গোলকের পরিমাপ ব্যাসার্ধ দেওয়া আছে 2.5 প্লাস মাইনাস 0.2 সেন্টিমিটার। এর আয়তনের পরিমাপের শতকরা ত্রুটি কত? কি বলছে? আয়তনের শতকরা ত্রুটি, তাই না? তাহলে আয়তনের শতকরা ত্রুটি আমরা কিভাবে করব? ডেল ভি ভাগ হচ্ছে ভি ইনটু ১০০% যেহেতু শতকরা ত্রুটি গুণ, তাহলে আয়তনের ক্ষেত্রে কি বললাম? ৩ সামনে আসবে, তারপরে কি ব্যাসার্ধের শতকরা ত্রুটি। ঠিক আছে? ব্যাসার্ধের শতকরা ত্রুটি। তাহলে ভ্যালুগুলো বসায় দাও। তো ৩ গুণন ডেল আর এর মান কত? এখানে প্লাস মাইনাসের পরে যেটা থাকে সেটাই কি আমাদের ডেল আর। দেখো 0.2 ডিভাইড বাই হচ্ছে 2.5, ঠিক আছে? গুণ হচ্ছে কত? ১০০। তাহলে দেখো এখন যদি আমি এইটাকে উভয় পক্ষে যে ১০ দিয়ে গুণ করে দিই লব এবং হরকে, তাহলে কি উপরে থাকে ২, নিচে থাকলো কি ২৫, আর এখানে হলো কত? ১০০। তাহলে ২৫ দিয়ে ১০০ কে ভাগ করলে কত থাকে? ৪ না? তাহলে ৪ দুগুণা ৩ আটা কত? ২৪। তাহলে দেখো ২৪%। যেহেতু তোমরা এমনিতেও ক্যালকুলেটর ইউজ করতে পারবা, তাহলে আমি হ্যান্ড ক্যালকুলেশনটা তোমাদের শিখিয়ে দিলাম। তাহলে এর অ্যান্সার কত হবে? ২৪%। তো এইভাবে কিন্তু আমাদের ত্রুটির ম্যাথগুলা দিবে। তাহলে যদি ক্ষেত্রফল বলে তাহলে ২ গুণন তোমার হচ্ছে ব্যাসার্ধের শতকরা ত্রুটি, আর যদি আমাকে আয়তন বলে সেই ক্ষেত্রে কি হবে বলতো? ৩ গুণন ব্যাসার্ধের শতকরা ত্রুটি। এরপর দেখো পর্যবেক্ষকের কারণে পাঠে যে ত্রুটি আসে সেটাকে বলা হয় কি বলতো? ব্যক্তিগত ত্রুটি বা হচ্ছে এটার নাম হচ্ছে লম্বন ত্রুটিও বলে। ঠিক আছে? লম্বন ত্রুটি। এটা কিন্তু ছবিতে আসছে ১৮-১৯ সেশনে। ঠিক আছে? এরপরে দেখো ৫৮ শেষে আরেকটা প্রশ্ন। একটি স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলে ৫০ টি ভাগ আছে, যা প্রধান স্কেলের ৪৯ ভাগের সাথে মিলে যায়। ভার্নিয়ার ধ্রুবক কত? তাহলে ভার্নিয়ার ধ্রুবক আমাদের ভিসি, এটা বের করতে বলছে। তো ভার্নিয়ার ধ্রুবকটা কি? মূলত হচ্ছে প্রতি সেন্টিমিটারে প্রধান স্কেলের ভাগ সংখ্যা। তো এখানে ভিসি, ঠিক আছে? তো এটা আমরা কি জানি যে একটি ভাগের ক্ষুদ্রতম একটি ভাগের দৈর্ঘ্য, ক্ষুদ্রতম একটি ভাগের দৈর্ঘ্য। ঠিক আছে? একটি ভাগের দৈর্ঘ্য ডিভাইড বাই হচ্ছে ভাগ সংখ্যা। ডিভাইড বাই কি বলতো? ভাগ সংখ্যা। তাহলে তোমার দেখো এখানে বলছে কি? দেওয়া আছে প্রতি সেন্টিমিটারের প্রধান স্কেলে ২০ টি ভাগ। তার মানে দেখো এই যে ২০ টি ভাগ, ২০ টি ভাগে কি হয়? ১ সেন্টিমিটার। তাহলে আমাদের একটা ভাগে একটি ভাগে কতটুকু দূরত্ব বা কতটুকু দৈর্ঘ্য? ১ ভাগ ২০ না? ১ ভাগ ২০ না? আমাদের সূত্র কি? VC = একটি ক্ষুদ্রতম ভাগের কতটুকু দৈর্ঘ্য? একটি ক্ষুদ্রতম ভাগের কতটুকু দৈর্ঘ্য? আর তোমাকে বলছে প্রতি সেন্টিমিটারের প্রধান স্কেলে ২০ টি ভাগ। তার মানে ২০ টা ভাগের দৈর্ঘ্য কত? ১ সেন্টিমিটার। তাহলে একটি ভাগের দৈর্ঘ্য কত হবে? 1/20 সেন্টিমিটার, তাই না? তাহলে আমাদের অ্যান্সার কি হবে? এখানে দেখো একটি ভাগের দৈর্ঘ্য 1/20 ডিভাইড বাই ভাগ সংখ্যা কত? ভাগ সংখ্যা বলছে ৫০ টা না? ৫০ টা। তাহলে এখান থেকে আমি দেখো লিখতে পারি ২০ নিচে চলে আসলো। তাহলে দেখো 1/কত? 100, তাই না? 1 কত হলো? 100। তো এখানে যেটা আসলো রেজাল্টটা কি আমাদের সেন্টিমিটারে আসে না? তাহলে এটা কিন্তু সেন্টিমিটার। ঠিক আছে? এত সেন্টিমিটার। আমি যদি এটাকে করি, দেখো তাহলে এটাকে কি লেখা যায়? এটা চলে আসলো হচ্ছে 10 টু দি পাওয়ার -2। এবার এটাকে আমি মিটারে নিয়ে যাব। তাহলে মিটারে নিয়ে গেলে কি ১০০ সেন্টিমিটার মানে কি? তাহলে এখানে তোমার 10 টু দি পাওয়ার -2 চলে আসলো। তাহলে এটা কি মিটারে চলে আসলো, তাই না? তাহলে দেখো এখানে আল্টিমেটলি কত? 10 টু দি পাওয়ার -5 মিটার। কিন্তু এখানে দেখো এককগুলা কি আছে? মাইক্রোতে আছে না? এককগুলা কি আছে? মাইক্রোতে আছে। আমি যদি 10 টু দি পাওয়ার মাইক্রো আনতে চাই, এই মাইক্রো মানে কি? মাইক্রো মানে হচ্ছে তোমাকে 10 টু দি পাওয়ার -6 আনতে হবে। তাহলে দেখো এটাকে যদি আমি ১০ দিয়ে গুণ করি তাহলে এবং এটাকে যদি 10 টু দি পাওয়ার 6 নিয়ে আসি। যদি আমি 10 টু দি পাওয়ার 6 নিয়ে আসতে চাই তাহলে আমার কি করতে হবে বলতো? ১ কমাইতে হবে না? তাহলে ১ কমানোর জন্য কি করতে হবে? ১০ দিয়ে গুণ করতে হবে। তো ১০ দিয়ে গুণ করলে দেখো আগের অপশনে ফিরে আসছে না? আগের অপশনে তো ফিরে আসতেছে, তাই না? তাহলে আমাকে 10 টু দি পাওয়ার 6 আনতে হবে। যখন দেখবো 10 টু দি পাওয়ার 6 আনলাম তাহলে এক্সট্রা কি হইছে? এক্সট্রা একটা -1 যোগ হইছে। তখন ব্যালেন্স করার জন্য আমরা কি করলাম? সামনে একটা ১০ দিয়ে গুণ করে দিছি। এত মিটার। তাহলে এইটুক মানে আমি কি লিখতে পারি? মাইক্রোমিটার। তাহলে ১০ কি বলতো? ১০ মাইক্রোমিটার। এটাই হচ্ছে আমার অ্যান্সার ১০ মাইক্রো। ঠিক আছে? তো এইভাবে আমাদের লঘিষ্ঠ গুণন বা ভিসি বের করতে দেওয়া হয়। তাহলে এটা মনে রাখবা ভিসি সমান কি হবে? একটি ভাগের দৈর্ঘ্য। একটি ভাগের দৈর্ঘ্য ডিভাইড বাই ভাগ সংখ্যা। ওকে? এবার দেখো স্ক্রু গজ দ্বারা ন্যূনতম কতটুকু মাপা যাবে? তাহলে কোন যন্ত্র দ্বারা কতটুকু মাপা যায় সর্বনিম্ন? ওই যন্ত্রের যে ন্যূনতম ভাগ সংখ্যা, ন্যূনতম ক্ষুদ্রতম ভাগ যেটা ওই পরিমাণ তুমি মাপতে পারবা। বা এখানে হচ্ছে ন্যূনাঙ্ক। ঠিক আছে? ন্যূনাঙ্ক বা সর্বনিম্ন যতটুকু পরিমাপ নির্ধারণ করা থাকে পিস-টিস এগুলা নিয়ে হিসাব করা হয় ওইটাই। মূলত যে আমাদের যে লঘিষ্ঠ গণন, ঠিক আছে? লঘিষ্ঠ গণন ভিসি এটা ক্ষুদ্রতম ভাগ আরকি। এরপর দেখো ভেক্টর চ্যাপ্টারে আমরা চলে আসলাম। তো ভেক্টর চ্যাপ্টারে দেখো ছবিতে ২২-২৩ একটা আসা খুবই ইম্পোর্টেন্ট বা সুন্দর একটা প্রশ্ন, সহজ একটা প্রশ্ন।
দেখতে ভয়ঙ্কর লাগলেও কিন্তু খুবই সহজ। বলছে এ একটা ভেক্টর দেওয়া আছে 6/7i + 3/7 + j + 2/7k, তবে a এর মান কত? তাহলে আমরা যদি কোনো একটা ভেক্টরের মান যদি বের করতে হয় তাহলে কি ডিরেক্ট i সহগ স্কয়ার j সহগ স্কয়ার প্লাস k সহগ স্কয়ার। তাহলে এখানে আমাদের a ভেক্টরের মানটা কি হবে? জাস্ট রুট ওভার i সহগ স্কয়ার 6/7 স্কয়ার প্লাস হচ্ছে 3/7 স্কয়ার প্লাস দেখো 2/7। তাহলে এখানে আমরা যদি মানগুলো বের করে ফেলি, তাহলে দেখো সবার নিচে কি 49 আছে না? তাহলে আমরা এখানে একবার করি 36 বাই হচ্ছে 49, তারপরে লসাগু করতে হবে আমাদের। তারপর দেখো 9 বাই হচ্ছে 49, এরপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের 4 ডিভাইড বাই হচ্ছে 49, ঠিক আছে? তাহলে এখান থেকে আমাদের লসাগু করি 49, তাহলে দেখো পুরো সবগুলা যোগ হয়ে যাবে না? তাহলে 36 আর 4 যোগ করলে 40 আর 9 কত 49, ঠিক আছে? তাহলে 49 ভাগ 49 মানে কি 1 না? তাহলে অ্যানসারটা কত 1। তাহলে কত বড় দেখতে, জাস্ট অ্যানসার কত আসলো ছোটখাটো 1। এরপর দেখো ভেক্টরের মান কত, এটাও কিন্তু জাবিতে আসছে, টপিকটা সেম তাই না? কি টপিক? ভেক্টরের মান। তো একই টপিক থেকে বিভিন্ন ভার্সিটিতে আসছে, হয়তো মান চেঞ্জ, এটার মান বের করতে বলছে। এটার মান আমরা কিভাবে বের করব? দেখো তো ভেক্টরের মান রুট ওভার 3 এর উপর স্কয়ার যোগ হচ্ছে 4 এর উপর স্কয়ার যোগ হচ্ছে 12 এর উপর স্কয়ার, তাই না? তাহলে 25 আর 144 তার মানে কত? রুট ওভার 169 চলে আসে। তাহলে তোমার এটা হবে হচ্ছে 13। পরবর্তী প্রশ্নে চলে যাই। এটাতে দেখো জাবিতে 24 বাট এটা গুরুত্বপূর্ণ, আমাদের ছবিতে চলে আসতে পারে, এজন্য এটা রাখা হয়েছে। দেখো দুইটা বলে লব্ধির সর্বোচ্চ সর্বনিম্ন মান। তাহলে সর্বোচ্চ লব্ধি মানে কি আর ম্যাক্স, ঠিক আছে? আর সর্বনিম্ন মানে কি এখানে আর মিনিমাম তোমাকে দেওয়া আছে। তাহলে আমরা এখানে সর্বোচ্চ লব্ধির সূত্র কি জানি? সর্বোচ্চ লব্ধি আর ম্যাক্স, এটা আমরা জানি হচ্ছে দুইটা ভেক্টরের যোগফল করলে আমরা সর্বোচ্চ লব্ধি পাবো। এবং মিনিমামটা কি? দুইটা ভেক্টরের বিয়োগফল, অর্থাৎ বড়টা থেকে ছোটটা তুমি যদি বাদ দাও, ধরে নিলাম যে পিটা হচ্ছে বড় কিউবের থেকে, তাহলে আমরা কি সর্বনিম্ন লব্ধি পাবো। তার মানে আমি ধরে নিলাম যে আমার এখানে p প্লাস কিউ সর্বোচ্চ লব্ধি কত 7 না? তাহলে এখানে 7 দেওয়া আছে, এটা 1 নাম্বার সমীকরণ। এরপর দেখো তোমাকে সর্বনিম্ন বলছে 1, তার মানে p মাইনাস কিউ এটার সমান দেওয়া আছে আমাদের 1। তো দেখো এই দুইটা থেকে আমরা ক্যালকুলেশন করে প্রথমে p এবং q বের করব। বলছে কোন একটি বিন্দুতে বল দুইটা 90 ডিগ্রি কোণে ক্রিয়া করলে এদের লব্ধির মানটা কত হবে? তাহলে ভেক্টরের লব্ধি কি 90 ডিগ্রি কোণে, তাহলে 90 ডিগ্রি কোণ মানে কি লম্ব। তাহলে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, সেই ক্ষেত্রে আমরা লব্ধি মানে কি রুট ওভার আর রুট ওভার পি স্কয়ার প্লাস কি স্কয়ার। তাহলে পি এবং কিউ এর মান তোমার লাগবে, তাই না? তো পি এবং কিউ এর মান আমরা এই প্রথম কন্ডিশন থেকে পি এবং কিউ এর মান বের করব, তারপরে আমরা দ্বিতীয় কন্ডিশন 90 ডিগ্রি হলে লব্ধি বের। তাহলে দেখো এই দুইটা যদি যোগ করে দিই আমরা 1 যোগ হচ্ছে 2, তাহলে আমরা কি পাচ্ছি? এখানে ইমপ্লাইজ দ্যাট দেখো কিউ কিউ কাটা গেল না? তাহলে এখানে 2p, এই 2p সমান কি 7 আর 1 এ 8। তার মানে অতএব আমরা p সমান কত পাচ্ছি? p সমান দেখো 4 পেয়ে গেলাম। এবার তুমি যদি এই মানটা যেকোনো একটা এক নম্বরে মনে করো বসায় দাও। এক নম্বরে তুমি যদি p = 4 বসাও, ঠিক আছে? তাহলে দেখো কি পাচ্ছ? তাহলে q এটার সমান আমরা কি জানি? 7 - p, তাই না? তাহলে এখান থেকে 7 - 4 এটার সমান আমরা কি পেলাম? 3 পেলাম। দেখো q সমান 3 পেয়ে গেলা। তাহলে লব্ধির মানটা তুমি এখানে বসায় দাও রুট ওভার দেখো 4 স্কয়ার প্লাস দেখো 3 স্কয়ার, তার মানে কি এখানে 16 আর 9 25, তাহলে কত হয় 5। এটা হচ্ছে আমাদের অ্যানসার, ঠিক আছে? পরবর্তী প্রশ্নে যাই। দেখো দুইটা বলের লব্ধির মান তোমাকে দেওয়া আছে 40 নিউটন। বল দুইটির মধ্যে ছোট বলটির মান 30 নিউটন এবং এটি লব্ধি বলের লম্ব বরাবর ক্রিয়া করে। বড় বলটির মান কত? ঠিক আছে? তাহলে এটা দেখো রাবিতে, তো চবিতে আসছে 15তে 16তে এবং এগ্রিতে আবার 20-21 চলে আসে সেম প্রশ্ন, এবং এই প্রশ্নটা অনেক জায়গাতেই আসছে। তাহলে দেখো দুইটি বলের লব্ধির মান, লব্ধির মান দেওয়া আছে 40 নিউটন, ঠিক আছে? এটা আর আমাদের লব্ধির মান মনে করো আর। এবার বল দুইটার মধ্যে ছোট বলটি, তাহলে ছোট একটা বল ধরে নিলাম, সেটা হচ্ছে মনে করো কিউ। ছোট বলটির মান হচ্ছে 30 নিউটন। এবার এটি লব্ধি বলের সাথে লম্ব বরাবর ক্রিয়া করে, তার মানে ছোট বল যেটা এবং লব্ধি দুইটা কি পরস্পর লম্বভাবে ক্রিয়া করে। তো ছোট বল এবং এটা কি করছে? পরস্পর লম্বভাবে ক্রিয়া করতেছে, ঠিক আছে? তার বড় বলটির মান কত? তো বড় বলটি আমরা ধরে নিলাম যে এদের লব্ধির সমান। এদের কি হয়? এদের লব্ধির সমান। তাহলে আমাদের পি, এই পি সমান কি হবে বলতো? এই দুইটার লব্ধি। পি সমান কি হবে? এই দুইটার লব্ধি। তাহলে লম্ব হলে লব্ধি কি হবে? রুট ওভার আর স্কয়ার প্লাস হচ্ছে কিউ স্কয়ার। তো এই কন্ডিশন থেকে আমরা মোটামুটি পেয়ে যাব আর এর মানটা কত? 40 স্কয়ার প্লাস হচ্ছে কিউ এর মান কত? 30 স্কয়ার, ঠিক আছে? তাহলে তুমি দেখো এখান থেকে পাচ্ছ বড়সড় একটা মান পাবা, রেজাল্ট হবে 50, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমরা চাচ্চারা 16, ঠিক আছে? 1600 যোগ হচ্ছে 900, ভাগ করলে ভাবে হচ্ছে এবার দেখো আমাদের 16 নাম্বার প্রশ্ন বলছে এ ও বি ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হলে নিচের কোনটি সত্য, ঠিক আছে? তাহলে যদি দুইটা ভেক্টর আমাদের এখানে লম্ব হয়,
দুইটা ভেক্টর যদি লম্ব হয় তাহলে কি হবে? ঠিক আছে? তো আমরা জানি দুইটা কন্ডিশন হতে পারে। যদি এ ও বি লম্ব হয়। এ ও বি লম্ব হলে, এ ও বি লম্ব হলে আমরা নরমালি এখান থেকে কি জানি? এ ও বি যদি লম্ব হয় তাহলে এখানে ডট গুণ যেটা, এই ডট গুণ সমান কি হবে? 0 হবে। ৩ নম্বর কন্ডিশন হচ্ছে তোমার যে সর্বোচ্চ লব্ধি, ঠিক আছে? সর্বোচ্চ লব্ধি এবং এখানে যে সর্বনিম্ন লব্ধি এই দুইটা মান কি হবে? সমান হবে। বা এটাকে আমরা আর ম্যাক্স বলতে পারি। এটার মান ইকুয়াল টু কি হবে? আর মিনিমাম এটা সমান হবে। এই দুইটা কন্ডিশন আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে? এখান থেকে অনেক সময় প্রশ্ন আসে। দেখো রাবিতে আসছে, জাবিতে আসছে, ছবিতেও চলে আসতে পারে। তাহলে কি হবে? এ ও বি দুইটা ভেক্টর যদি লম্ব হয় তাহলে আমরা বলতে পারি a প্লাস b ইকুয়াল হচ্ছে a মাইনাস b। ঠিক আছে? তাহলে লম্ব হলে দুইটা জিনিস পাবা। একটা হচ্ছে ডট গুণ হচ্ছে 0 এবং এদের সর্বোচ্চ লব্ধি এবং সর্বনিম্ন লব্ধি কি হবে? সমান হবে যখন দুইটা ভেক্টর লম্ব হবে। পরবর্তী প্রশ্নে যাই। এখান থেকে দুইটা জিনিস দিয়ে দিতে পারে। ঠিক আছে? তোমাকে বলল যে a প্লাস b ইকুয়াল টু a মাইনাস b। তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? আলফা ইকুয়াল টু কত হবে? 90 ডিগ্রি। এরকম দুই উল্টায় দিতে পারে। হয় তোমাকে লম্ব হলে এটা প্রমাণ করতে হবে বা যদি এই কন্ডিশন হয় তাহলে কি মধ্যবর্তী কোণ কত এটা বের করো। এরপরে আমাদের পরবর্তী প্রশ্ন, এটা দেখো রাবিতে আসছে কিন্তু গুরুত্বপূর্ণ। দুইটা বল যার একটি 10 নিউটন বিশিষ্ট এবং বলদ্বয় 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। লব্ধির মান উল্লেখিত বলটির সমান। লব্ধির মানটা কি হচ্ছে? লব্ধির মানটা এই যে উল্লেখিত বল আছে না 10, ঠিক আছে? 10 এই বলের সমান 10 নিউটন। ঠিক আছে? তাহলে অপর বলটির মান কত? অপর বলটি কিউ, এটার মান কত? দেখো এখানে কিন্তু সুন্দর একটা কনসেপ্ট আমরা জানি। যদি যদি দেখো যদি P ইকুয়াল কিউ দুইটা বল সমান এবং এদের লব্ধিটাও কি যেকোনো একটা সমান। ঠিক আছে? তাহলে তাহলে এখানে আমি বলতে পারি তাহলে আলফা ইকুয়াল টু কত হবে? 120 ডিগ্রি। আবার তোমাকে যদি আবার এখানে বলে, আবার তোমাকে বলল যে আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি। ঠিক আছে? আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি এবং পি ইকুয়াল কিউ। ঠিক আছে? পি ইকুয়াল কিউ। তবে তুমি এখানে ডিরেক্ট বলে দিতে পারবো যে কিউ সমান সমান। ঠিক আছে? এবং এখানে যেহেতু বলছে যে পি এবং আর সমান তাহলে অবশ্যই পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু আর। ঠিক আছে? তাহলে এইটা উল্টাভাবে আসতে পারে। হয় তোমাকে বলল P ইকুয়াল টু Q ইকুয়াল টু R, মানে দুইটা বল সমান এবং এদের লব্ধি যেকোনো একটি সমান। তাহলে মধ্যবর্তী কোণ কত? 120 ডিগ্রি। আবার উল্টা দেওয়া থাকবে, দেখো মধ্যবর্তী কোণ দেওয়া আছে, বল আর লব্ধির মান সমান। দুইটা সমান না? তাহলে Q ও কি হবে? এই দুইটার সমানই হবে। তাহলে অ্যান্সার কত? 10 নিউটন, তার সাথে 0 হবে। হিসাব করলে এরকম মান আসবে Q ইনটু Q মাইনাস 10। যদি ম্যাথ কষা, এত তো সময় নাই আমাদের। তাহলে Q ইকুয়াল টু 0 আসবে একটা আর Q ইকুয়াল টু 10 আসবে। জাস্ট আমরা এই কনসেপ্টটা মাথায় রাখবো। ঠিক আছে? এটা কিন্তু আমাদের দিয়ে হয়ে যাবে। দুই ভাবে কিন্তু চলে আসতে পারে প্রশ্ন। দেখবা যে অন্য যে কোনো একটা পরীক্ষাতে এটা চলে আসছে। এবার দেখো ভেক্টর A, B ও C এর মান দেওয়া আছে 12, 5, 13। তাহলে A প্লাস B ইকুয়াল টু C এরকম যদি হয় তাহলে A ও B ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? এটা তোমাকে ফাইন্ড আউট করতে বলছে। দেখো তো এখানে A প্লাস B ইকুয়াল টু C, তার মানে A ও B এর লব্ধিটা কি হবে? C এর সমান হবে। ঠিক আছে? কখন হবে? দেখো 12 এবং 5। তাহলে আমি যদি এখানে একটু তাকাই তাহলে 13 কিভাবে পাবো দেখো তো? আমরা জানি কি যে R এটা সমান কি রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। কখন হয়? যখন আমাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, তাই না? তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমি যদি 12 এর উপর স্কয়ার করি প্লাস 5 এর উপর স্কয়ার করি তারপর যদি রুট করি তাহলে কিন্তু আমি 13 পাচ্ছি। তাহলে এই কন্ডিশনটা মিলতেছে না? দেখো এটার সাথে এটা মিলতেছে, স্যাটিসফাই করছে। তার মানে A ও B এর মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তখন আমাদের এই দুইটার লব্ধি কি হবে? C এর সমান হবে। তাহলে আমি এখানে বলতে পারি যে আমাদের যে আলফার মান মধ্যবর্তী কোণ সেটা কত? 90 ডিগ্রি। এটা কত হবে? π/2। ঠিক আছে? তুমি যদি দেখো যে এরকম আমাদের কি বলে পিথাগোরাসের সমীকরণ যদি সূত্র যদি আমাদের এখানে মেইনটেইন করে তাহলে আমি এটা ডিরেক্ট বলে দিব মধ্যবর্তী কোণ কত হবে। এরপরে আমাদের হাজিদানেশে আসা একটা প্রশ্ন, মধ্যবর্তী কোণ থেকে গুরুত্বপূর্ণ এই টাইপের প্রশ্নগুলো আসে। ঠিক আছে? 24-25 চলে আসছে দেখো। I প্লাস K ইনটু I এর মধ্যবর্তী কোণ কত? তো মধ্যবর্তী কোণ আমাদের কি ডট গুণনের কনসেপ্ট থেকে আমরা জানি। A ডট B এটার সমান আমরা কি জানি? যে AB cos θ, না? AB cos θ। তাহলে এখান থেকে থিটা ভ্যালু তোমাকে যদি বের করে দেয় তাহলে তুমি কি লিখবা? থিটা ইকুয়াল টু কত লেখা যায় বলো তো? এই যে cos ইনভার্স, এই পাশে কি আছে? উপরে আছে A ডট B। তাহলে উপরে হবে কি ডট গুণ এবং নিচে হবে এদের মান। ঠিক আছে? A ভেক্টরের মান ইনটু B ভেক্টরের মান। তাই না? এটা হচ্ছে মধ্যবর্তী কোণ। তাহলে এই কন্ডিশন থেকে আমাদের বের করতে বলছে। তাহলে এটা যদি A হয়, এটা যদি B হয়, তাহলে ডট গুণনের নিয়ম কি? I এর সাথে I এর সহগ গুণ হবে, J এর সাথে J এর সহগের গুণ হবে, K এর সাথে K এর সহগের গুণ হবে, তারপর এগুলো সমষ্টি। তাহলে দেখো অতএব মধ্যবর্তী কোণ আমার দেয়া আছে কি? I প্লাস হচ্ছে K এবং হচ্ছে I। ঠিক আছে? এদের মধ্যবর্তী কোণ বের করতে। তাহলে থিটা সমান কি হবে বলতো? cos ইনভার্স আমি এখানে লিখলাম A ডট B। তাহলে এই দুইটার কি ডট গুণ না? ডট গুণ। তাহলে এই দুইটার ডট গুণ দেখো I প্লাস কে আমি লিখে দেই, পরবর্তীতে আমি একবারে বসাবো। ঠিক আছে? দেখো দুইটার মান কি হবে দেখো তো? প্রথমটার মান কি হবে? I এর সহগ স্কয়ার, 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার করলে 1 হয়, K স্কয়ার করলে 1 স্কয়ার করলে আচ্ছা এটা লিখি ইনটু I এর মানে কি? I এর সহগ কত? 1 না? তাহলে 1 এর উপর, তাহলে দেখো এখান থেকে আমি কি পাচ্ছি? cos ইনভার্স।
দেখো তো আয়ের শখ গুণ হবে না, তাহলে আয়ের শখ এখানে কত 1, এখানে 1, তার মানে উপরে থাকলো 1, কে আছে এই পাশে তো কে নাই, তাহলে কে এর শখ এই পাশে কি 0, 0 ইনটু কে মানে কি 0 হয়ে যাবে, তাহলে উপরে শুধু 1 ই থাকবে। আর উপরে দেখো নিচে কি হলো, এটা 1 + 1 মানে √2, আর এখানে থাকলো 1, 1 ইনটু √2 মানে কি শুধু √2 না, এই যে √2 cos ইনভার্স √2, তাহলে cos কত ডিগ্রি মান √2, 45 ডিগ্রি না, তাহলে এখানে आंसर হবে কি বলতো 45 ডিগ্রি, आंसर হবে কি 45 ডিগ্রি, ঠিক আছে। পরবর্তী দেখো, আমাদের সেম ভাবে একটা ডট গুণ থেকে আরেকটা কন্ডিশন, এটা কাজ শক্তি ক্ষমতা থেকেও আসে। দেখো বলছে কি এত নিউটন বল, তো তোমাকে এফ দেওয়া আছে, ঠিক আছে, এফ দেওয়া আছে, বল প্রয়োগ করার ফলে বস্তুটি এই অবস্থান থেকে এই অবস্থানে যায়, তাহলে এখানে হচ্ছে তোমার R1 অবস্থান, এটা কি R2 অবস্থানে যায়, তাহলে কৃত কাজের মান কত, কৃত কাজ আমরা জানি কি বলতো কাজ, এটা মানে কি কাজ হচ্ছে বল ডট গুণ সরণ, তাই না, সরণ আমাদের বের করতে হবে, সরণ, তাহলে এখানে একটা অবস্থান থেকে আরেকটা অবস্থানে গেছে না, তাহলে সরণ সমান আমরা কি জানি দেখো, টেলার, এটা মানে কি বলতো শেষ মাইনাস আদি না, শেষ মাইনাস হচ্ছে আদি, শেষ মাইনাস হচ্ছে আদি, তাহলে আমাদের ডেলারটা বের করতে হবে, কারণের যে কতটুকু পরিবর্তন হলো সেটা কত হবে ডেলার, তাহলে এখানে কি হবে R2 মাইনাস R1, তাহলে এটা বিয়োগ করে দাও, দেখো 4j প্লাস হচ্ছে 3k, ঠিক আছে, মাইনাস কি বলতো এখানে হচ্ছে মাইনাস 2i প্লাস হচ্ছে 5j, তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি, দেখো এখানে থাকলো 4j, একবারে বিয়োগ করে দিই তাহলে আমাদের হিসাবটা ছোট হয়ে যাবে। দেখো এখানে আছে 4 যেখানে কি জে আছে, অবশ্যই আছে, দেখো 5 জে আছে না, তাহলে 5 জে আছে, তাহলে মাইনাস চিহ্ন হয়ে যাবে মাইনাস, তাহলে প্লাস আছে -5, আর এখানে আছে +5, তার মানে +4, তার মানে শুধুমাত্র কি মাইনাস জে থাকলো না, মাইনাস জে, এই পাশে দেখো +3 কে, পাশে কি আছে কে আছে নাই, আর এখানে দেখো আই আছে না অলরেডি, একটা মাইনাস আই মাইনাস +2, তাহলে মানে আমি এখানে +2i পাচ্ছি, আর এখানে +3k, যদি আমি একটু সাজাই লিখি তাহলে কি পাচ্ছি দেখো তো 2i মাইনাস হচ্ছে জে প্লাস হচ্ছে 3k, ঠিক আছে। তাহলে এবার আমাদের কাজের মানটা লাগবে, W সমান কি বলতো F ডট হচ্ছে ডেলার, দেখো F এর মানটা আমি বসাচ্ছি 4i প্লাস হচ্ছে 3j ডট, এখানে আমাদের বলের মানটা কত আসছে 2i মাইনাস j প্লাস হচ্ছে 3k, তাহলে এখানে আমাদের ডট গুণ করব i এর সঙ্গের সাথে i, j এর সাথে j, এর সঙ্গ, ঠিক আছে, তাহলে 4 4 দোকানে কত 8, এখানে প্লাস মাইনাসে মাইনাস 3 কে 3, তাহলে এখানে কত হলো বলতো 5 জুল, আমাদের রেজাল্টটা কত আসলো 5 জুল, যেটা সি নাম্বার। এইভাবে আমাদের কাজের মানটা কিন্তু দিতে পারে, যেটা কিন্তু রাবিতে আসা একটা প্রশ্ন, বাট গুরুত্বপূর্ণ কনসেপ্ট দিয়ে দিতে পারে যদি ম্যাথমেটিক্যাল পার্ট তোমাদের দিয়ে দেয়, প্রশ্ন প্যাটার্ন যদি চেঞ্জ হয়, এই জন্য করানো। দেখো a = i + 2j এবং b = a - 2j, দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে a এর মান কত, লম্ব হলে আমরা কি জানি বলতো, যদি লম্ব হয়, লম্ব হলে আমাদের কি হবে বলতো a ডট b, বা দুইটা ভেক্টর ডট গুণ কি হবে শূন্য হবে, তাহলে ডট গুণ করে দাও, ডট গুণ যদি আমি করে দিই তাহলে কি পাচ্ছি বলতো i প্লাস হচ্ছে 2j, তাই না, ডট এখানে পাচ্ছি কত a - 2j, এটা সমান কত হবে ইকুয়াল 0 হবে। তো দেখো i এর সাথে i গুণ করো, i এর সহগের সাথে i সহগুণ 1 ইনটু a, তার মানে কি এখানে পেলাম a প্লাস 2, এখানে -2 মানে 4 ইকুয়াল কত 0, অতএব আমরা এর মানটা পাবো না, এর মানটা কত হবে 4, আমাদের এর মানটা কত হচ্ছে 4, ঠিক আছে, এর মানটা 4 যেটা এখানে দেওয়া নাই, অপশন কি ঠিক আছে নাকি দেখি, i প্লাস 2 এখানে a মাইনাস হ্যাঁ সবটা ঠিকই আছে, ইকুয়াল টু 4 হবে, এটা ব্ল্যাঙ্ক হবে, ঠিক আছে, এটা ব্ল্যাঙ্ক, এটা হবে প্রশ্ন ব্ল্যাঙ্ক, ছবিতে আসছে 22-23 জনে। লম্ব হওয়ার কনসেপ্টটা কিন্তু গুরুত্বপূর্ণ, লম্ব হলে আমরা কি করব ডট গুণ ইকুয়াল 0 করে অজানা রাশিটার মানটা ক্যালকুলেশন করে বের করে ফেলবো, ঠিক আছে। তো এই টপিকটা কিন্তু গুরুত্বপূর্ণ, বেশ কয়েকবার এই টপিক থেকে রাবিতে ছবিতে প্রশ্ন আসছে, ঠিক আছে। এরপর আসো দুইটা ভেক্টর মধ্যবর্তী কোণ, এটাও 21-22 আসা একটা প্রশ্ন। তো মধ্যবর্তী কোণ আমরা কিছু নাই দেখলাম যে থিটা, এটার সমান আমরা কিভাবে বের করব cos ইনভার্স, ঠিক আছে, উপর হবে কি ডট গুণ, তো ডট গুণ যদি করো দেখো i এর সাথে i এর সহগ গুণ আছে, i এর সহগ নাই, এখানে মাইনাস দিয়ে আছে প্লাস দিয়ে, তার মানে কি এখানে পাচ্ছি কি বলতো -1 ডিভাইড বাই, দেখো এটার মান কি হবে √1 স্কয়ার, √1 স্কয়ার, তার মানে এটা দেখো √2 আসবে, এটা দেখো √2 আসবে, তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি দেখো তো cos ইনভার্স -1/2, তাহলে cos কত ডিগ্রি মান -1/2, cos 120 ডিগ্রি মান, ঠিক আছে, তাহলে 120 ডিগ্রি হবে, ওকে। আচ্ছা পরবর্তীতে আসো, পি ভেক্টর দেওয়া আছে, কিউ ভেক্টর দেওয়া আছে, তাদের কি স্কেলার গুণফল, স্কেলার গুণফল মানে কি, স্কেলার গুণফল হচ্ছে ডট গুণ, ঠিক আছে, আর তোমাকে যদি বলে ভেক্টর গুণফল, ভেক্টর, তাহলে এটা কি হবে ক্রস গুণ, ঠিক আছে, এটা কি হবে, তবে আমাদের হচ্ছে ক্রস গুণ, মনে থাকবে। এটা ছবিতে আসছে দেখো 20, 21, 18, 19 সেশনে যাবিতে আসছে, তাহলে আমরা জাস্ট কি করব পি ডট কিউটা বের করব, পি ডট কিউ এটা বের করব, তাহলে পি ডট কিউ দেখো i এর সাথে i সহগ গুণ, তাহলে এখানে 2i আছে, এখানে কি i আছে নাই, তাহলে 0 হয়ে গেল, তাহলে দেখো এখানে j এর সহগ কত 1, এখানে j এর সহগ 4, তাহলে দেখো এখানে 4 পাইলা, এখানে দেখো -3 আছে কে এর সহগ, এখানে -1 আছে, তাহলে কি +1, তার মানে এটা কি পাচ্ছি বলতো 5,
মানগুলো তোলা কি আমার ভুল হয়েছে নাকি? ও সরি, এখানে তো আমি ভুল করলাম। এটা 3 হবে। ঠিক আছে? এটা 3 হবে। তাহলে আমাদের এখানে কি? 4 আর 3 এ 7। ঠিক আছে? 4 আর 3 এ কত হয়ে গেল? এখানে হচ্ছে 7। তো এই যে 7 হচ্ছে আমাদের উত্তর, দেওয়া আছে এই নাম্বার। তো এইভাবে আমাদের স্কেলার গুণন বললে আমরা কি করব? স্কেলার গুণ বললে জাস্ট ডট গুণ করব। এরপরে দেখো মধ্যবর্তী কোণ আবার আসছে আমাদের। আ আরেকটা প্রশ্ন দেখি, মধ্যবর্তী কোণ যদি এরকম দেওয়া থাকে, জাস্ট A দেওয়া আছে, B দেওয়া আছে, তখন মধ্যবর্তী কোণ কেমনে বের করবা? তো এই ধরনের প্রশ্নগুলো আমরা দেখো কিভাবে বের করব। থিটা এটার সমান আমরা কি ডিরেক্ট ডট গুণ করব না? তাহলে ডট গুণ করে দাও। এখানে আয়ের সহগ কত? 3, এখানে আয়ের সহগ কত? 5। তাহলে 3 5 15। ঠিক আছে? 3 5 15, এখানে আমরা cos থিটা লিখলাম। 5 15। ঠিক আছে? এবার দেখো -3 প্লাসে মাইনাসে কত? এখানে আর কিছু আছে? j এর সহগ, এখানে j এর সহগ নাই। k এর সহগ, k এর সহগ। তাহলে শুধুমাত্র 15 থাকলো। নিচে দেখো এদের মান। তাহলে দেখো 3 তিরিক্কা 9। তাহলে এখানে 2√3 হবে আল্টিমেটলি 2√3। ঠিক আছে? সরি, এখানে দেখো, এখানে দেখো √3 তাই না? 9 যোগ 9 এরকম আসবে। 2টা 9 মানে 18 আসবে। ঠিক আছে? 18 যদি আসে তাহলে এখানে তুমি পাবো হচ্ছে 3√2 ইনটু এখানে দেখো 5√2 আসবে। এখানে কি আসবে? 5√2 এটা আসবে। তাহলে দেখো এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে cos থিটা এটা সমান আমরা কি আসে? দেখো উপরে থাকলো 15 আর নিচে থাকো 3 পাঁচা কত? 15 হইলো না? আর √2 গুণ করলে 2 হয়। তাহলে 30 হয়ে যাবে। ঠিক আছে? 30 হয়ে যাবে এখানে। তো থিটা এটা সমান কত আমি লিখতে পারি? cos ইনভার্স 15/30 মানে কত? হাফ না? তাহলে হাফ কত ডিগ্রি মান? এখানে হচ্ছে cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। ঠিক আছে? তাহলে আমরা অ্যান্সারটা বসায় দাও 60 ডিগ্রি। তাহলে অ্যান্সারটা কত হবে আমাদের এখানে? 60 ডিগ্রি। ঠিক আছে? এরপরে আসো কোন ভেক্টরটা এই ভেক্টরটার উপর লম্ব। ঠিক আছে? তাহলে আমরা যে এখানে আয়তাকার ভেক্টরগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো এটা যদি আমাদের x অক্ষ হয়, হ্যাঁ? এটা আমার যদি x অক্ষ হয়, এটা যদি আমাদের y অক্ষ হয়, এটা যদি z অক্ষ হয়, তাহলে x অক্ষ বরাবর কে কাজ করবে? I একক ভেক্টর। y অক্ষ বরাবর কে কাজ করবে? j একক ভেক্টর, এবং z অক্ষ বরাবর কে কাজ করবে? k একক ভেক্টর। এবং প্রত্যেকটা অক্ষ প্রত্যেকটার উপরে লম্ব। দেখো এখানে 90 ডিগ্রি কোণ, আবার এখানে 90 ডিগ্রি কোণ, এখানে 90 ডিগ্রি কোণ। ঠিক আছে? তাহলে আমি যদি এখানে বলি দেখো x y এর উপরে, x y এর উপর, x y এর উপরে x y একটা তল। ঠিক আছে? x তলের কি থাকে? দৈর্ঘ্য আর প্রস্থ না? এরকম। তাহলে x y একটা তল। এর উপর লম্ব কে হলো তো? এটা অনুপস্থিত। x y এর অনুপস্থিত কি আছে? z না? তাহলে z। ঠিক আছে? সেম ভাবে তোমাকে যদি বলি যে y z, এটার উপরে লম্ব কি হবে? y z এর উপর লম্ব হবে হচ্ছে x। সেম ভাবে আমি যদি তোমাকে বলি যে এখানে হচ্ছে zx, zx এর উপরে লম্ব কি হবে? y। ঠিক আছে? তাহলে আমাদের যে ভেক্টর গুলা সেগুলো আমরা কি জানি? যদি আমি তোমাকে বলি যে x y z তল। ঠিক আছে? x y z তলে কে কে আছে? এই যে AI প্লাস হচ্ছে BJ প্লাস হচ্ছে CK, এটা কি বলতো? XYZ তল। এবার যদি আমি তোমাকে বলি XY তলে, XY তলে কে কে থাকে বলতো? X মানে কি I, Y মানে J, তাহলে শুধুমাত্র I এবং J থাকবে। তাহলে দেখো এখানে থাকবে হচ্ছে I প্লাস হচ্ছে BJ। এবার তোমাকে যদি বলি আমি যে YZ তলে, YZ তলে, তাহলে YZ তলে Y এর জন্য কি থাকবে? J, তাহলে এখানে BJ, Z এর জন্য থাকবে K, তাহলে এখানে দেখো CK। তো এইগুলা থাকবে YZ তলে। সেম ভাবে তোমাকে যদি বলি ZX তলে, তাহলে ZX তলে মানে কি? X থাকবে আর Z থাকবে। তাহলে X বরাবর কি থাকে? I না? তাহলে দেখো AI প্লাস হচ্ছে CK। তো এই জিনিসগুলো তোমাকে জানতে হবে আগে। ঠিক আছে? তাহলে দেখো A ইকুয়াল টু কি দেয়া আছে? 4i প্লাস J। তার মানে I এর জন্য কি পাবো? X, এর জন্য Y। তার মানে এটা কি? XY তলে, XY তলে। তাহলে XY তলের উপরে কে লম্ব? Z অক্ষ না? আর Z বরাবর কে থাকে? K থাকে না? তাহলে যেটার মধ্যে K আছে ওটা হবে आंसर। দেখো I, I এটা কি XY তলের সাথে সমান্তরাল হবে। তারপরে এটাও কি 4i প্লাস j, এটাও কি ij না? আমরা ij দেখবো। যখন লম্ব সমান্তরাল বলবো তখন আমরা ij দিকটা দেখবো। এই যে i এবং j এটা কি দিক বোঝায়। ঠিক আছে? তোমাকে বলল যে x অক্ষের দিকে, x অক্ষে 4 একক দূরে। x অক্ষে 4 একক দূরে। তাহলে x অক্ষ বরাবর 4 একক দূরে মানে কি? এখানে যদি ভেক্টর ভাবে প্রকাশ করি তাহলে কি হলো? x অক্ষ বরাবর জন্য হবে i, আর কত একক? 4 না? এই যে 4i। তাহলে এটা হচ্ছে মান কত একক দূরে, এবং i দ্বারা কি বোঝাচ্ছে? দিক। ঠিক আছে? তাহলে আমরা দিকটা মাথায় রাখবো ij। তার মানে কি xy তলে z হবে লম্ব। তাহলে k আছে কোথায়? দেখো সি না বারফা না? কেটা হবে হচ্ছে এটার উপর লম্ব। এইভাবে আমাদের কোনটা লম্ব এই জিনিসটা কিন্তু আগে। ঠিক আছে? তো অনেক সময় তোমাকে বলবে যে হচ্ছে xy তলে লম্ব কত? তোমাকে একটা ভেক্টর দেওয়া আছে মনে করো এরকম যে হচ্ছে 3i প্লাস মনে করো 2j প্লাস হচ্ছে k। তোমাকে বলল যে xy তলে দৈর্ঘ্য কত? xy তলে দৈর্ঘ্য হোয়াট? ঠিক আছে? তাহলে তুমি এখানে কি করবা? xy তল বরাবর কি কাজ করছে বলো তো? xy তল, ঠিক আছে? xy তল বরাবর কে কাজ করছে? x এবং y এর জন্য i এবং j নিব। তাহলে দেখো 3i প্লাস হচ্ছে 2j। এটা হচ্ছে xy তল বরাবর উপাংশ। xy তল বরাবর কি হচ্ছে? এটা উপাংশ। এটা কি হবে? উপাংশ। তাহলে এটার মান আমরা বের করব। এটার মান কি হবে? রুট ওভার এই যে 3 স্কয়ার প্লাস হচ্ছে 4 স্কয়ার। রুট ওভার কত বলো তো? 13।
এরকম ভাবে কিন্তু প্রশ্ন তোমাকে ঘুরায় পেঁচায় দিতে পারে। তো অক্ষ, তল এগুলা কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এগুলা গুরুত্বপূর্ণ। এরপরে দেখো আমরা যাই। তো এই যে আমাদের ক্রস গুণনের এই কনসেপ্টটা আবার লাগে। তো এটা আমরা মাথায় রাখবো, জাস্ট চরকি দিয়ে মাথায় রাখবো, ঠিক আছে? চরকি দিয়ে মাথায় রাখবো কিভাবে? দেখো এখানে থাকলো i, তারপর এটা তোমার হচ্ছে j, তারপর এটা কি বলতো k, চরকি ঘোরাবো। তাহলে i এর সাথে এটা i j, এটা হচ্ছে j k, তারপর হচ্ছে k i। মনে রাখবো, দেখো i j, j k k y। তাহলে আমরা ক্রস গুণ এভাবে করবো, i ক্রস j, ঠিক আছে? যে দুইটা ক্রস করছো, দেখো দিকটা মাথায় রাখবা, ঠিক আছে? i এর সাথে j, j এর সাথে k, k এর সাথে i। তাহলে যে দুইটা ক্রস করবা রেজাল্ট হবে কি? তার অপরটা। কেন? কারণ ক্রস গুণনে আমরা কি পাই? লম্ব ভেক্টর পাই, ঠিক আছে? তাহলে a ক্রস b দ্বারা কি বোঝায় বলো তো? a ক্রস b, a ক্রস b এটা মানে কি বোঝায়? এটা মানে বোঝায় হচ্ছে c যদি হয় তাহলে c হবে a ও b এর লম্ব, ঠিক আছে? তাহলে i ক্রস j করলাম, তাহলে i ক্রস j এর লম্ব কি হবে? অবশ্যই k, তাহলে এখানে হবে k রেজাল্ট। তাহলে দেখো j ক্রস k, দিকটা কি যাচ্ছে? j k যাচ্ছে, তাহলে j হবে প্রথমে, অবশ্যই দিকটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? j ক্রস k এটা সমান কি হবে? i। তারপর দেখো আমরা কি পাচ্ছি? k ক্রস i, k ক্রস i এটা সমান কি হচ্ছে? এটা সমান হচ্ছে j, ঠিক আছে? এবার তোমার যদি অনেক সময় অবস্থান চেঞ্জ করে দেয়, ঠিক আছে? যেটা সামনে চলে আসলো, দেখো এরকম যদি হয় j ক্রস i হয়ে গেল, তাহলে কিন্তু এখানে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে? চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। দেখো অবস্থান কি চেঞ্জ হলো না? তাহলে কিন্তু এখানে মাইনাস চলে আসবে। আবার দেখো এখানে j ক্রস k আছে, তুমি যদি এখানে পাও k ক্রস j, তাহলে k ক্রস j পাইলে এটা কিন্তু আবার তোমার মাইনাস i। সেম ভাবে দেখো এখানে যদি তুমি পাও হচ্ছে i ক্রস k, তখন তোমার কি হয়ে যাবে বলো তো? এখানে মাইনাস j হয়ে যাবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে দেখো ওই কন্ডিশনাই বলছে i ক্রস j, এই যে i ক্রস j এটার সমান আমরা কি দেখলাম? i ক্রস j মানে কি? k ছিল না? তাহলে এখানে রেজাল্টে কি হচ্ছে? i ক্রস k, ঠিক আছে? i ক্রস k হলো k। তাহলে i ক্রস k মানে কি দেখো তো? আমরা জানি না হচ্ছে k ক্রস i সমান j ছিল, তাহলে i ক্রস k সমান কি হবে? উল্টা যাবে না? তাহলে এটা সমান হবে কি? মাইনাস j, ঠিক আছে? কারণ আমরা জানি কি? আমরা জানছিলাম হচ্ছে j ক্রস k এটা সমান সমান হচ্ছে i, যেহেতু অবস্থান পরিবর্তন করে দিছি তাহলে কি হবে? মাইনাস। এরপরে আমরা যদি দেখি, দেখো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট থেকে আসা একটা। দেখো a ইকুয়াল টু মাইনাস b, দেখো a ইকুয়াল টু মাইনাস b মানে কি বলতো? a b এর সমান এবং মধ্যবর্তী কোণ হচ্ছে এদের 180 ডিগ্রি। কারণ কি বলতো? a এর দিক এবং b এর দিক দুইটা ভিন্ন, a যদি এদিকে যায় b যাবে এদিকে, তাহলে মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি না? এটাতে কি বোঝাচ্ছে? a এবং b হচ্ছে সমান কিন্তু চিহ্ন হচ্ছে বিপরীত, ঠিক আছে? তখন মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। তাহলে a ক্রস b যদি আমি বের করতে যাই, a ক্রস b যদি বের করতে, তখন আমাদের কি হবে বলতো? ab sin 180 ডিগ্রি না? তাহলে sin 180 ডিগ্রি মান কত? 0 না? তাহলে এটা হয়ে যাবে কি? 0, এটা হয়ে যাবে 0। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ঠিক আছে? তো এগুলো মাথায় রাখবা, ঠিক আছে? তাহলে মধ্যবর্তী কোণ যদি এরকম হয় তাহলে কি হবে বলো তো? হুম। আবার দুইটা ভেক্টর যদি সমান্তরাল হয়, যাদের a ইকুয়াল b মনে করো হয়ে গেল, a ইকুয়াল b, তাহলে এটা কি? এদের মধ্যবর্তী কোণ কত হবে? এদের মধ্যবর্তী কোণ কিন্তু 0। sin 0 ডিগ্রি মান কত? তখনও কিন্তু আবার a ক্রস b এর মানটা কি হবে? 0, ঠিক আছে? যদি সমান্তরাল হয়, কি হয়? যদি সমান্তরাল ও বিপরীত হলে a ক্রস b সমান কি হয়? a ক্রস b সমান হচ্ছে 0 হয়। পরবর্তী প্রশ্ন দেখো, দুইটা ভেক্টর সমান্তরাল যদি হয়, তাহলে দুইটা ভেক্টর সমান্তরাল মানে কি? এদের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি, তাই না? তাহলে এটা আমরা কন্ডিশন মাথায় রাখবো। দেখো দুইটা ভেক্টর যদি আমি একটা উদাহরণ দিই, a এটা সমান মনে করো আমাদের পাইলাম কি? a1 i প্লাস হচ্ছে, এটা ছোট আদের দিয়ে বুঝি, দেখো এখানে হলো a1, ঠিক আছে, i প্লাস হচ্ছে b1 j প্লাস হচ্ছে c1 k, এটা ভেক্টর। এবং b একটা ভেক্টর, সেটা হচ্ছে আমাদের মনে করো a2i প্লাস হচ্ছে b2j প্লাস হচ্ছে c2k, ঠিক আছে? এবার আমি তোমাকে বললাম এই দুইটা ভেক্টর হচ্ছে সমান্তরাল। আমার যদি এখন a ও b সমান্তরাল হয়, a ও b সমান্তরাল, a ও b যদি আমাদের সমান্তরাল হয়, a ও b সমান্তরাল হলে আমরা এখান থেকে বলতে পারি আমাদের যে i j k এদের যে সহগের অনুপাতটা সেম হবে, অর্থাৎ a1 ভাগ হচ্ছে a2 এবং b1 ভাগ হচ্ছে b2 এবং c1 ভাগ হচ্ছে c2, এটা আমরা লিখতে পারি, ঠিক আছে? শর্টকাট হিসেবে। তাহলে কি হবে? সমান্তরাল হলে i j k এদের সহগের অনুপাত কি হবে? সমান হবে। তাহলে এখানে i j k এর সহগের অনুপাত করো, তাহলে যেহেতু দুইটা লম্ব, তাহলে আমি এটাকে বলতে পারি যে হচ্ছে 2 বাই হচ্ছে -4 ইকুয়াল কত বলতো? j এর সহগ কত? এখানে 3, এখানে j এর সহগ কত? -6 ইকুয়াল এখানে j এর সহগ কত? 1, এখানে j এর সহগ কত? -λ। তো যেকোনো দুইটা নাও, তাহলে আমরা যদি এখানে দেখো -1 বাই ল্যামডা এটা সমান কি? মনে করো 2 বাই -4 নিলাম, তাহলে উভয়কে মনে করো মাইনাস দিয়ে গুণ করলে তাহলে আমাদের শুধুমাত্র 1 বাই ল্যামডা আসে। তো দেখো এখানে চলে আসে কত? 1 বাই হাফ, ঠিক আছে? 1 বাই হাফ। তাহলে আমি যদি উল্টাই দিই তাহলে ল্যামডার মানটা কত আসে? ল্যামডার মান হচ্ছে 2।
ল্যামডার মান 2 হলে আমরা কি বলতে পারি দুইটা ভেক্টর কি হবে পরস্পর সমান্তরাল হবে। তো এইভাবে আমাদের মূলত সমান্তরাল ভেক্টর থাকলে আমরা অ্যানসার বের করব। ঠিক আছে? তো এরপরে আমার আরেকটা দেওয়া আছে দেখো a ডট b ইকুয়াল টু যদি a ক্রস b এর মান হয় তাহলে a ও b এর মধ্যবর্তী কোণ কত? এটা কিন্তু ছবিতে আসছে 14-15 সেশনে। ঠিক আছে? তাহলে এটা কিন্তু খুবই ইজিলি করা যায়। হ্যাঁ, a ডট b ইকুয়াল যদি a ক্রস b এর সমান। দেখো a ডট b এর মান, a ডট b এই মান এর সমান কি বলছে a ক্রস b এর। ঠিক আছে? a ক্রস b এর মান। তাহলে সূত্র বসাও a ডট b এর মান মানে কি ab cos থিটা না? ab cos থিটা। আর এখানে সমান কি বলতো ab sin থিটা। ab sin থিটা। তো অভিভাবক ab ab কাটা। তো যদি আমি sin থিটা কে আবার নিয়ে যাই তাহলে কি হচ্ছে বলতো? এই পাশে তুমি পাইলে হচ্ছে sin থিটা ভাগ হচ্ছে cos থিটা। এই পাশে তোমার 1 চলে আসে। তাহলে এই পাশে দেখো কি পাইলা tan থিটা না? tan থিটা এটা সমান সমান কত 1। তার মানে থিটা সমান কি বলতো tan ইনভার্স 1 না? tan ইনভার্স 1 মানে কি 45 ডিগ্রি না? 45 ডিগ্রি। ঠিক আছে? 45 ডিগ্রি বা হচ্ছে পাই বাই। অ্যান্সারটা কত? পাই বাই 4। তাহলে আমি বলতে পারি যে আমাদের ডট গুণনের মান এবং স্কেলার গুণ সরি ভেক্টর গুণনের মান যদি সমান হয় তাহলে আমরা মধ্যবর্তী কোণ কত? পাই বাই 4। ঠিক আছে? তাহলে আরো একটা পদ্ধতি থাকে সেটা হচ্ছে তোমাকে যদি অনেক সময় tan থিটা এটার সমান হচ্ছে ডট গুণনের মান। ঠিক আছে? তোমার হচ্ছে a ডট b এটার মান অনেক সময় দেওয়া থাকবে ডিভাইড বাই সরি ক্রস গুণনের মান ডিভাইড বাই হচ্ছে a ডট গুণ। এরকম মান তোমার কিন্তু দেওয়া থাকতে পারে। যে বলো যে ভেক্টর গুণ। ঠিক আছে? ভেক্টর গুণের মান হচ্ছে এত ভেক্টর গুণ এবং এটা হচ্ছে তোমার স্কেলার গুণনের মান হচ্ছে এত। তাহলে মধ্যবর্তী কোণ কত? তখন তুমি এই সূত্র এপ্লাই করে ঠিক আছে? এরপর দেখো আমাদের হচ্ছে ছবিতে আসছে ডাইভারজেন্স থেকে আসা প্রশ্ন। ডাইভারজেন্সটা কিভাবে করব? তো আয়ের সহগকে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব, j এর সহগকে y এর সাপেক্ষে অন্তরীকরণ করব। ঠিক আছে? এটাকে তুমি d/dx করবা, এটাকে তুমি d/dy করবা, পার্শিয়াল ডিফারেনশিয়েট করে দিবা। এটাকে তুমি হচ্ছে ডেট এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেনশিয়েট করে দিবা। ঠিক আছে? তাহলে আমাদের কি পেয়ে যাবা? ডাইভারজেন্স পেয়ে যাবা। তাহলে আমি যদি করে দেই, দেখো ডেল ন্যাবলা ইনটু r প্রথমটা আয়ের সহগকে 3x কে তুমি যদি অন্তরীকরণ করো তাহলে কি পাচ্ছ বলো তো? 3 পাচ্ছ না? x কে অন্তরীকরণ করলে কি পাবো? 1 পাবো। এটা দেখো -2y তাহলে y কে অন্তরীকরণ করলে পাবো 2 পাবো। তো দেখো z কে অন্তরীকরণ করলে কি পাবো? এখানে 4 পাবো। ঠিক আছে? তাহলে দেখো 4 7 7 থেকে 2 বাদ দিলে কত থাকে? 5। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। তো এইভাবে আমরা ডাইভারজেন্সটা খুব ইজিলি করব। আয়ের সহগকে x এর সাপেক্ষে পার্শিয়ালি ডেরিভেটিভ করে দিব। ঠিক আছে? এরপরে আলাদাভাবে y তারপর z এভাবে। এবার দেখো আরেকটা জিনিস আসতে পারে যে তোমাকে ডিরেক্ট অবস্থান ভেক্টর বলল। তোমাকে এরকম ভাবে বলল যে শুধুমাত্র অবস্থান ভেক্টর। ঠিক আছে? কিছু বলল না। শুধুমাত্র অবস্থান ভেক্টর। শুধুমাত্র অবস্থান ভেক্টর। তাহলে শুধুমাত্র অবস্থান ভেক্টর আর এটা মানে হচ্ছে xi প্লাস হচ্ছে yj প্লাস হচ্ছে zk এটা বোঝায়। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমাদের যে ডাইভারজেন্স এটা মানে হচ্ছে 3। ঠিক আছে? যদি তোমাকে কিছু না বলে, তোমাকে না বলে বলল যে শুধুমাত্র অবস্থান ভেক্টর আর এর ডাইভারজেন্স কত? তখন অ্যান্সার হবে 3। তার মানে r ইকুয়াল টু কত? xi প্লাস yj প্লাস z যদি কিছু না বলে দেয়। আর যদি এরকম r এর মান দিয়ে দেয় সেই ক্ষেত্রে আমরা আলাদাভাবে বের করব। ঠিক আছে? পরবর্তীতে দেখো একটি সংরক্ষণশীল বল F এর ক্ষেত্রে কোনটি সংরক্ষণশীল মানে কি? সংরক্ষণশীল তাহলে সেটা কি বলতো? অঘূর্ণনশীল তার মানে কি কার্ল ইকুয়াল কি হবে? 0। কার্ল মানে কি এই যে ক্রস গুণন ন্যাবলা ইনটু ক্রস এটা কি হবে? 0 হবে। এরপরে দেখো আমাদের নিউটনের বলবিদ্যা থেকে আসা আমরা প্রশ্নগুলো সলভ করব। তো নিউটন বলবিদ্যা থেকে খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো এটা ছবিতে আসছে 24-25 সেশনে। দেখো বলছে 6 কেজি ভরের একটি স্থির বস্তুর উপরে 6 সেকেন্ড ধরে 2 নিউটন বল প্রয়োগ করলে বস্তুর বেগের পরিবর্তন কত হবে? তাহলে এখান থেকে আমাদের যে কনসেপ্টটা লাগে সেটা হচ্ছে F এটা সমান আমরা কি জানি m এ না? তো আবার দেখো এটা সমান কি লেখা যায়? ডেল ভি ভাগ টি না? তো এই সূত্রই লাগে। তোমাকে দুই ভাবে প্রশ্ন দিবে। বলবে যে কত বল প্রয়োগ করলে বেগের পরিবর্তন এত হবে? বা হচ্ছে বল প্রয়োগ করলে বেগের পরিবর্তন কত? তো তোমাকে এখানে বস্তুর বেগের পরিবর্তন কত হয় বের করতে বলল যে 6 সেকেন্ড ধরে তোমাকে 2 নিউটন বল প্রয়োগ করো। সেফ এর মান দেওয়া আছে, ই দেওয়া আছে। ঠিক আছে? ডেল ভি এর মানটা তোমাকে বের তো তুমি এখান থেকে দেখো ইজিলি বলতে পারো না। এখান থেকে ডেল ভি এর মানটা কত হবে? এফ টি ডেল ভি এর মানটা কত হবে? দেখো তো এফ ইনটু টি ডিভাইড বাই এম না? তাহলে এফ এর মানটা কত? বল কত? 2 নিউটন না? 2 গুণন হচ্ছে টি এর মান কত? 6 ডিভাইড বাই ভরের মান কত? 6 6 কাটা থাকলো কত? 2 তাহলে 2 মিটার পার সেকেন্ড এতটুকু কি পরিবর্তন হচ্ছে বেগের পরিবর্তন। ঠিক আছে? তো এইভাবে আমাদের প্রশ্ন আসতে পারে। হয় বলবে তোমাকে কত সময় ধরে বল প্রয়োগ করতে হবে, এফ এর মান বের করো অথবা বল প্রয়োগ করলে কতটুকু বেগের পরিবর্তন হবে। ২ টা ভাবে আসতে পারে এই টাইপের প্রশ্ন। এবার দেখো বাধাদানকারী বল দেওয়া থাকলে তোমাকে বলছে 8.6 নিউটন বায়ুর বাধা অতিক্রম করে। তাহলে বায়ুর বাধা এটা কি? বাধাদানকারী বল। 2 কেজি ভরের একটি কাঁঠাল গাছ থেকে সোজা নিচের দিকে পড়ছে। তাহলে একটা কাঁঠাল 2 কেজি ভরের একটা কাঁঠাল এম ভরের নিচের দিকে পড়ছে। তাহলে কাঁঠালটির ত্বরণ কত? তাহলে যখন কাঁঠালটা নিচে পড়ছে তখন উপর থেকে একটা কি বলছে? বাধা দিচ্ছে। কিসের বাধা? বায়ুর বাধা। ঠিক আছে? তাহলে কোন একটা বস্তু যখন নিচের দিকে পড়ে তখন কি তার ওজন কাজ করে না? তখন ওজনটাই কি বলতো? বল হিসেবে যোগান দেয়। ওজনটাই কি হয়? বল হিসেবে যোগান দেয় বা তোমাদের কার্যকরী বা প্রযুক্ত বল। ঠিক আছে? তাহলে আমাদের যে এখানকার সূত্র
এটা আমরা কি জানি সামেশন অফ এফ এটা সমান আমরা কি জানি যে আমাদের হলো প্রযুক্ত বল ঠিক আছে প্রযুক্ত বল মাইনাস হচ্ছে বাধা দানকারী বল বাধা দানকারী বল। তাহলে কোন একটা বস্তু যখন উপর থেকে নিচের দিকে পড়ে তখন প্রযুক্ত বলটা কি হয়ে যায় mg এর সমান mg মাইনাস এখানে বাধা দানকারী বল ডিরেক্ট দেওয়া আছে তোমাকে 8.6 ঠিক আছে। আর এখানে এফ এই সামেশন অফ এফ মানে কি লব্ধি বলের মধ্যে কি পাবা লব্ধি ত্বরণ পাবা এটা হচ্ছে লব্ধি ত্বরণ এটা কি লব্ধি ত্বরণ ঠিক আছে এটাই তোমাকে বের করতে বলছে। তো তোমাকে এ বের করতে বলছে তাহলে তুমি কিভাবে এম দ্বারা ভাগ করে দিবা তাহলে এম দিয়ে যদি ভাগ করে দাও তাহলে জি ভাগ তুমি এখানে এম পাচ্ছ মাইনাস দেখো 8.6 ভাগ তুমি তাহলে এখানে আলটিমেটলি মান কত হচ্ছে 9.8 ভাগ হচ্ছে ভরকে 2 দিয়ে ভাগ করে দিবা মাইনাস 8.6 ভাগ হচ্ছে 2 দিয়ে ভাগ করে 9.8 কে 2 দিয়ে ভাগ করলে কত থাকে দেখো তো 98 কে 2 দিয়ে ভাগ করলে আমরা এখানে পাচ্ছি 49 ঠিক আছে এখানে পেলাম হচ্ছে 4.9 মাইনাস এখানে পেলাম হচ্ছে 4.3 ওকে তাহলে এখানে আমরা সেন্সার সার্কিটটা কি ঠিক আছে ও শিট আমি এখানে তো ভুল করে ফেলছি এখানে তো আমি অলরেডি এম দিয়ে ভাগ করে দিছি আবার আমি কেন এটা আচ্ছা একটু সিলি মিস্টেক হয়ে গেছে দেখো এখানে আমরা কি করলাম তাহলে আমাদের লব্ধি যে ত্বরণ এ নেট এটা বের করতে হবে তাহলে এ নেট মানে কি আমরা উভয়কে ভাগ করে দিলাম মনে করো এম জি ডিভাইড বাই হচ্ছে এম মাইনাস বাধানকারী বল 8.6 ভাগ হচ্ছে এম তাহলে এখানে দেখো জি ভাগ এম কাটা তাহলে জি থাকলো শুধুমাত্র 9.8 মাইনাস এখানে 8.6 ভাগ হচ্ছে 2 তাহলে দেখো 9.8 মাইনাস দেখো 4.3 তাহলে কাটাকাটি করলে আমরা কি পাচ্ছি 5.5 ঠিক আছে 5.5 মিটার পার সেকেন্ড ইজ ঠিক আছে এককটা মাথায় রাখবে এককটা কিন্তু 5. ঠিক আছে তো এইভাবে আমাদের প্রশ্নগুলো আলটিমেটলি দিবে তোমাকে তো এগুলা বাধাদানকারী বল দেওয়া থাকলে প্রযুক্ত বল মাইনাস বাধাদানকারী বল ইকুয়াল টু হিট বল ঠিক আছে আর এটা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের নিট ত্বরণ বা লব্ধি ত্বরণ যখন বের করতে বলবে তখন আমরা এর মানটা বের করব এরপর দেখো খুব অল্প সময়ের মধ্যে খুব বড় মানের বল প্রয়োগ করলে তাকে কি বলা হয় এটাকে বলা হয় একটা ঘাত বল ঠিক আছে একক কি একক নিউটন মাত্রা কি যেহেতু এটা বল তাহলে অবশ্যই এর মাত্রা কি হবে বলতো আমাদের বলের মাত্রার সমান তাতে কিন্তু প্রশ্ন ঘাত বল ঘাত বল আলাদা বলের ঘাত আলাদা যদি বলের ঘাত বলতো ঠিক আছে বলের ঘাত এই বলের ঘাত মানে কি বলের ঘাত মানে হচ্ছে এফটি এটা হচ্ছে আমাদের ভর বেগের পরিবর্তন ঠিক আছে ভর বেগের পরিবর্তন এটার একক কি ছিল বলতো কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার ঠিক আছে তো দুইটা কিন্তু আলাদা জিনিস দুইটা আলাদা জিনিস ঠিক আছে এরপর দেখো নিউক্লিয়াসের মধ্যে কোন কণার পারস্পরিক বিনিময়ের দ্বারা শক্ত নিউক্লিয়ার বলের উৎপত্তি হয় তো নিউক্লিয়াসের মধ্যে মূলত ওই যে আমাদের মেসন বল তড়িৎ চুম্বকীয় বল ঠিক আছে এটা কি হয় তড়িৎ চুম্বকীয় বল তড়িৎ চুম্বকীয় বল ঠিক আছে তড়িৎ চুম্বক এবার আসো ভরবেগের মাত্রা কত এটা ছবিতে কিন্তু আসছে 22 যে ভরবেগ তো ভরবেগ মানে কি পি না পি দ্বারা আমরা কি বোঝাই এম এবং ভি এম এর মাত্রা কি বলতো এখানে এম ভরের মাত্রা এল হচ্ছে বেগ টি ইনভার্স 1 এটা মূলত আমাদের কি বলতো ভরবেগ না তাহলে এম এল টি ইনভার্স 1 এরপরে আমাদের বস্তুর ত্বরণ ও ভরের মধ্যে সম্পর্ক তাহলে বস্তুর ত্বরণ ও ভরের মধ্যে সম্পর্ক এফ এটা সমান আমরা কি জানি এম এ তাই তো এফ সমান সমান আমরা কি জানি এম এ এখন কথা হইলো তোমাকে বলছে বস্তু ত্বরণ ও হচ্ছে আমাদের ভরের মধ্যে তাহলে আমাদের এ এটা সমান কি লিখতে পারি এফ ভাগ মনে করো এম না তাহলে এফটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা কি বলতে পারি এ প্রপোর্শনাল টু 1 বাই এম এ প্রপোর্শনাল টু 1 বাই এম যেটা আমাদের দেওয়া আছে এই নাম্বার পরবর্তীতে দেখো কোন একটা বস্তুর উপরে 15 নিউটন বল 3 সেকেন্ড ধরে ক্রিয়া করলে বস্তুর ভরবেগের পরিবর্তন কত বস্তুর ভরবেগের পরিবর্তন তো আমরা এখানে দেখছিলাম বলের যে ঘাত এফটি এটা সমান তো মূলত ডেল বি না ভরবেগের পরিবর্তন বা হচ্ছে আমরা এফটি এটা সমান হচ্ছে এম ডেল ভিও বলতে পারি ঠিক আছে তোমাকে ভরবেগের পরিবর্তন বের করতে বলছে অতএব আমরা এম ডেল ভি ঠিক আছে ডেল ভি সমান সমান আমরা কি দেখতে পারি এফটি তাহলে এফ কত 15 টি এর মান কত 3 তার মানে 45 ঠিক আছে 45 কেজি মিটার পার সেকেন্ড ঠিক আছে তো সি নাম্বারটা আমাদের রাইট আনসার এরপরে দেখো আমাদের বলছে এটা তোমার হচ্ছে গুচ্ছতে আসছে 20-21 সেশনে যাবিতে এটা আমাদের ছবিতেও আসতে পারে যদি গাণিতিক প্রশ্ন দিয়ে দেয় দেখো 5 কেজি ভরের একটি বস্তু 1.2 মিটার পার সেকেন্ড বেগে একটি দেয়ালে আঘাতপ্রাপ্ত একটা দেওয়াল এই দেওয়ালে মনে করো প্রথমে আঘাতপ্রাপ্ত হলো ভি1 বেগে এরপরে দেখো 0.8 মিটার পার সেকেন্ড মানে ভি2 এই বেগে আবার কি হলো ফেরত আসলো ঠিক আছে বেগে আবার ফেরত আসলো তো তোমাকে দিকটা মেনশন করতে হবে ঠিক আছে দিকটা মেনশন করতে হবে
তাহলে দেখো তুমি যদি এটাকে মাইনাস ধরো তাহলে এটা প্লাস হবে, আবার এটাকে তুমি যদি প্লাস ধরো তাহলে এটা কিন্তু কি হবে, মাইনাস হবে, তাই না? মাইনাস হবে। তাহলে আমরা কি করলাম, আমাদের সুবিধার্থে, ক্যালকুলেশন সুবিধার্থে আমরা কি এই ভি টুটাকে পজিটিভ ধরলাম, তাহলে ভি ওয়ানটা কি হয়ে গেল, ভি ওয়ানটা আমাদের নেগেটিভ হয়ে গেল, ঠিক আছে, ক্যালকুলেশনের সুবিধার্থে। কারণ আমাদের ডেল ভি মানে কি বলতো, ডেল ভি, আমাদের ডেল ভি, এই ডেল ভি মানে আমরা কি করি, ডেল ভি মানে হচ্ছে ভি2 মাইনাস ভি1 করি, তাহলে মাইনাস এটা হলে প্লাস হয়ে যাবে, আমাদের ক্যালকুলেশনটা সুবিধা হবে। তাহলে আমরা দেখো আমাদের কি বলছে, দিকে ফিরে এলে বলের ঘাতটা কত, একে ফিরে এলে বলের ঘাতটা কত, তাহলে বলের ঘাত এফ টি কি জানি, এম ডেল ভি না, তাহলে এম ইন্টু ডেল ভি মানে কি ভি2 মাইনাস হচ্ছে ভি1, তাহলে যেহেতু আমরা মাইনাস ধরছিলাম ভি1টাকে মাইনাস হচ্ছে প্লাস হয়ে গেল, দেখো এম1 ইন্টু ভি2 প্লাস ভি1, ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার বসা যায়, এম এর মান কত 5 না, 5 কেজি, গুণ হচ্ছে ভি টু কত 1.2 যোগ হচ্ছে 0. মানে দুইটা গুণ করলে 2 হয়ে যায়, 5 দুগুণে 10, ঠিক আছে, 10 কেজি। তো এইভাবে আমাদের ম্যাথ গুলো দিতে পারে, ঠিক আছে, তোমাকে একটা ভি1 বেগে গেল, ধাক্কা খেয়ে ভি2 বেগে ফেরত আসলো, তুমি ভি2 তাকে পজিটিভ ধরবা, তাহলে দেখো ভি1 নেগেটিভ হয়ে গেল, তোমার ক্যালকুলেশন সুবিধা নেই, কিন্তু এখানে তোমার মাইনাস প্লাস 2। এরপর দেখো ঘাত বল, তো এই যে কিছু আমি বললাম যে ঘাত বল, এটা কি বল না, তাহলে বল মানে কি, দেখো কি হবে, কারণ মাত্রা কি হবে বলতো, বলের মাত্রায়, তাহলে mlt ইনভার্স 2। এরপর দেখো তড়িৎ চৌম্বক বলের ক্ষেত্রে বাহক কণা, এটা কি তড়িৎ চৌম্বক বল, তো তড়িৎ চৌম্বক বলটা হচ্ছে ফোটন, আর আমাদের যে একটা ছিল ওইটা ছিল কি, এটা আমাদের কি বলতো ফোটন কণা, ঠিক আছে, সবল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল, ওটা হচ্ছে নিউক্লিয় বল। এরপর দেখো একটি বস্তুর উপরে 15 নিউটন বল, বস্তুর উপরে 15 নিউটন বল 10 সেকেন্ড ক্রিয়া করলে ভর বেগের পরিবর্তন করে। দেখো এই টাইপের প্রশ্ন, সেম টাইপের প্রশ্ন, দেখো জাবিতে আসছে 16-17তে, চবিতে আসছে 14-15তে, আবার জগনাতে আসলো 13-14তে। তাহলে আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে ভর বেগের পরিবর্তন ডেল পি, এটা সমান কি বলের ঘাত না, এটা কি বলতো বল গুণন সময়। তাহলে তোমাকে বলের পরিবর্তন, ভর বেগের পরিবর্তন বের করতে বলছে, তাহলে এফ এবং টি গুণ করে দিব, দেখো 5 গুণ হচ্ছে 10 সেকেন্ড, ঠিক আছে, 50 কেজি পার সেকেন্ড। এরপর আসো ভর বেগের এসআই একক, ভর বেগ, তাহলে ভর বেগের এসআই একক আমরা কিছুক্ষণ আগে দেখলাম, এককটা দেখলাম, মাত্রা দেখছিলাম কি mlt ইনভার্স 1, তাহলে এটা মাত্রা কি হবে কেজি মিটার পার সেকেন্ড, তাহলে একক মাত্রাগুলো খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখো এটা এগ্রিতে আসছে ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যবর্তী, তো ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ কত আমরা জানি 180 ডিগ্রি, কারণ কি একে অপরের বিপরীত দিকে, এটা যদি এদিকে যায় এটা কি হবে এদিকে, আমরা নরমালি জানি কি ক্রিয়া হচ্ছে কি নিচের দিকে করে, প্রতিক্রিয়াটা কি বলতো উপরের দিকে, দুইটার মধ্যবর্তী কোণ কি বিপরীত দিকে না, প্রতিকোণ 180 ডিগ্রি, তাই না, ক্রিয়া ও বিপরীত প্রতিক্রিয়া এটা সমান বিপরীতমুখী। এটা চাকার, চাকার ভর দেওয়া আছে 10 কেজি, চাকাটির ব্যাসার্ধ দেওয়া আছে 10 মিটার, চাকাটির জড়তার ভ্রামক কত, তাহলে জড়তার ভ্রামক, এই ক্ষেত্রে আমরা জড়তার ভ্রামক আই, এটা সম্বন্ধে আমরা কি জানি বলতো, এম আর স্কোয়ার, তাই না, তো এই ক্ষেত্রে ডিপেন্ড করে, এখানে হাফ আসতে পারে, প্লাস আসতে পারে, ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা হিসাব করি, দেখো যেহেতু এখানে আমাদের গোলাকার চাকা, তাহলে ঠিক আছে, জড়তার ভ্রামক এখানে হাফ চলে আসবে, একটা হাফ, তো এম এর মানটা কত, এম এর মান হচ্ছে 10 গুণ হচ্ছে 10 এর পর স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে কত 5 গুণ হচ্ছে 100, এখানে জড়তার ভ্রামক অ্যান্সার কি ঠিক আছে? আচ্ছা এখানে তোমার একটু ভুল আছে, এখানে প্রশ্নে একটু ভুল আছে, প্রশ্নটা হবে হচ্ছে এখানে চাকাটির আহ চাকাটির ব্যাস না, এখানে তোমার হবে চক্রগতির ব্যাসার্ধ, চক্রগতির, এখানে একটু ভুল আছে, ঠিক আছে, চাকাটির ব্যাসার্ধ দেওয়া নাই, এটা তোমার প্রশ্নটা একটু ভুল আছে, সেটা হবে হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ, ব্যাস দেওয়া আছে, চক্রগতির, ঠিক আছে, চক্রগতির কি দেওয়া আছে ব্যাসার্ধও দেওয়া নাই, কি দেওয়া আছে চক্রগতির ব্যাস দেওয়া,
তাহলে আমাদের কি লাগবে? চক্রগতির ব্যাসার্ধ লাগে, তাই না? চক্রগতির ব্যাস। তো আমরা নরমালি জানি কি যে জড়তার ভ্রামক I এটা সমান কি হবে? mk²। যেখানে আমাদের যে k এটা সমান আমরা জানি কি চক্রগতির ব্যাসার্ধ। চক্রগতির ব্যাসার্ধ, তাই না? চক্রগতির ব্যাসার্ধ। তাহলে এখানে চক্রগতির ব্যাসার্ধ লাগবে। কিন্তু দেওয়া আছে কি ব্যাস। তাহলে আমাদের এখানে k এটা সমান কত হবে বলতো? 10/2 না? তার মানে কত হবে বলতো? 5 মিটার। তো এখানে আমাদের অ্যান্সারটা বসায় দেব। এখানে কত হলো? 5 গুণন হচ্ছে 5 এর 5 গুণন হচ্ছে 25। ঠিক আছে? তাহলে এখানে আমাদের অ্যান্সারটা চলে আচ্ছা এখানে 10 হবে স্যার। 10 ভরটা হবে। তাহলে 25 আর 10 গুণ করলে কত হবে? 250 না? 50। আরেকটা জিনিস সেটা হচ্ছে তোমার হচ্ছে এই যে জড়তার ভ্রামকের এককগুলা। ঠিক আছে? একক কি হবে? কেজি মিটার স্কয়ার। ঠিক আছে? জড়তার ভ্রামকের একক। জড়তার ভ্রামক একক। এককটা কি? কেজি মিটার স্কয়ার এবং মাত্রা কি? কেজির মাত্রা কি হবে? এম আর এম স্কয়ার মানে কি? এল স্কয়ার। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে? পরবর্তীতে আসো একটি বস্তুর জড়তার ভ্রামক কিসের উপর নির্ভর করে? এটা জড়তার ভ্রামকটা নির্ভর করে কিসের উপরে? ভর ও ঘূর্ণন অক্ষের উপরে। আয়তনের উপর নির্ভর করে না, কৌণিক বেগের উপর, কৌণিক ত্বরণের উপর নির্ভর করে না। এখানে আমাদের ভর ও ঘূর্ণন অক্ষের উপরে নির্ভর করে এবং বস্তুর যে বিভাজন, ঠিক আছে? বস্তুর যে সমবিভাজন এটার উপরেও কিন্তু ডিপেন্ড করে। এরপর দেখো জড়তার ভ্রামকের মাত্রা কিছুক্ষণ আগে বললাম না? ml স্কয়ার এবং এককটা কি হবে? একক হচ্ছে কেজি এর স্কয়ার। পরবর্তীতে দেখো টর্কের মাত্রা। টর্কের মাত্রা আমরা বলছিলাম টর্কের মাত্রা বা হচ্ছে কাজের মাত্রা সেক্ষেত্রে সেম সেটা কি ml স্কয়ার T ইনভার্স 2 যেটা হচ্ছে D নাম। ঠিক আছে? টর্ক, কাজ, তারপর আমাদের যে শক্তি এগুলা কি হবে? এগুলো হচ্ছে ml স্কয়ার T ইনভার্স 2। তো টর্ককে কিন্তু আবার একটা বলা হয় সেটা হচ্ছে বলের ভ্রামক। ঠিক আছে? এটাকে বলা হয় কি? বলের ভ্রামক। ঠিক আছে? তাহলে আমাদের টর্ক, এই টর্ক সমান কি জানো? টর্ক সমান হচ্ছে কিন্তু F ক্রস R। ঠিক আছে? আবার এখান থেকে তুমি কিন্তু লিখতে পারো FR sin থিটা। এটা কিন্তু টর্ক মাথায় রাখতে হবে। ঠিক আছে? টর্ক মানে কি? বলের ভ্রামক। তুমি যদি ব্যাসার্ধের সাথে বলের সাথে ব্যাসার্ধ ভেক্টর গুণ করো তাহলে কি পাবা? টর্ক পাবা। এই সূত্রগুলো কিন্তু আসে নিচের কোনটি শর্ত সূত্র। ঠিক আছে? দেখো এখান থেকে বললাম না? টাউ এটা সমান কি? টাউ সমান হচ্ছে এটা সমান হচ্ছে I আলফা জড়তার ভ্রামক ইনটু কৌণিক ত্বরণ গুণ করলে কি পাওয়া যাবে? টর্ক পাওয়া যাবে। আবার টর্ক এটা সমান আমরা কি জানি? এটা সমান হবে তোমার হচ্ছে বল গুণন হচ্ছে ক্রস গুণন হচ্ছে F ডট R। এই জিনিসগুলা লাগবে। ঠিক আছে? এখানে মূলত এখানে ভুল আছে। R ক্রস F হবে। এটা তো আমি ভুল। ব্যাসার্ধ ভেক্টর আগে আসবে। ঠিক আছে? তাহলে এটা গেল। তাহলে R ক্রস F এটা ঠিক আছে। তারপর টাউ ইকুয়াল টু I আলফা এটাও ঠিক আছে। তারপর টাউ দেখো টাউ এটা আমরা জানি কি বল সমান আমরা কি জানতাম? যে হচ্ছে তো ভরবেগের না? আমাদের ভরবেগের পরিবর্তনের হার। তাহলে এটা টাও এর ক্ষেত্রে হবে কি জানো? টাও এর ক্ষেত্রে হবে তোমার হচ্ছে কৌণিক ভরবেগের পরিবর্তনের হার। কি হবে? কৌণিক ভরবেগের পরিবর্তনের হার। তো তুমি যদি এখানে টাও এটা সমান যদি 0 হয় তাহলে দেখো ডিএল ডিএল ভাগ হচ্ছে ডিএল ভাগ ডিটি এটা সমান কত হবে? এটা সমান 0 হবে না? তার মানে মূলত আমাদের যে ডেল এল এটা সমান কি 0 মানে কৌণিক ভরবেগ এটা কি থাকবে? ধ্রুব থাকবে। কৌণিক ভরবেগ। ঠিক আছে? ভরবেগ কৌণিক ভরবেগ কৌণিক ভরবেগ কি থাকবে? ধ্রুব থাকবে। ঠিক আছে? টাও যদি শূন্য হয় তাহলে কৌণিক ভরবেগ কি থাকবে? ধ্রুব থাকবে। টাও ইকুয়াল টু ডিআই বাই ডিটি এটা ভুল। ঠিক আছে? টাও টাও এবং জড়তার ভ্রামক সূত্র কি? আই আলফা। ঠিক আছে? এবং টাও এবং এল এর সম্পর্ক কি? টাও ইকুয়াল টু ডি আলফা বাই ডিটি। ঠিক আছে? সরি ডিএল বাই ডিটি। বুঝা গেল? এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। তাহলে আমাদের যে এল এটা কি কৌণিক ভরবেগ এটার সমান কি লেখা যায়? আর ক্রস পি। ঠিক আছে? আর ক্রস পি। এটা হচ্ছে কি? রৈখিক ভরবেগ। এটা হচ্ছে রৈখিক ভরবেগ। ঠিক আছে? রৈখিক ভরবেগ। তাহলে রৈখিক ভরবেগ এবং কৌণিক ভরবেগের মধ্যে সম্পর্ক কি হবে? আর ক্রস। দেখো একটি চাকার জড়তার ভ্রামক দেওয়া আছে 10 কেজি মিটার স্কয়ার। চাকাটিতে 10 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক ত্বরণ সৃষ্টি করতে কত টর্ক তৈরি করতে হবে? তাহলে জড়তার ভ্রামক দেওয়া আছে। আমি যে চাকাটিতে 10 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক ত্বরণ সৃষ্টি করতে চাই তাহলে কত টর্ক প্রয়োগ করতে হবে? আমরা টাও এটা সমান আমরা কি জানতাম? এটা সমান জানি হচ্ছে আই আলফা। তাহলে বসায় দাও। আই কত দেওয়া আছে? 10 না? আলফা কত দেওয়া আছে? 10। মানে মূলত আমাদের কত হবে? 100 নিউটন সরি 100 নিউটন মিটার। ঠিক আছে? এটা হবে উত্তর। পরবর্তীতে আসো এখানে কোন সম্পর্কটি সঠিক আবারও এখানে বলছে। তাহলে আমরা দেখছিলাম যে টাও এটা সমান কি? টাও এবং আই এর মধ্যে সম্পর্ক আই আলফা না?
টাউ ইকুয়াল টু কত আই আলফা, যেটা আমাদের ডি নাম্বার অপশন দেওয়া আছে, এখানে আমাদের রাইট আনসার। ঠিক আছে, পরবর্তী দেখো রৈখিক ত্বরণ ও কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক কি। রৈখিক ত্বরণটা কি বলতো, রৈখিক ত্বরণ এ, আমাদের যে রৈখিক ত্বরণ এ, এটা সমান সমান কি বলতো আলফা ইন আর, আলফা এটা সমান সমান কি এ হচ্ছে আর, বা হচ্ছে তোমার হচ্ছে আর এটা সমান সমান কি এ বাই হচ্ছে আলফা। এবার বলের ভ্রামকের মাত্রা, বলের ভ্রামক মানে কি টর্ক, বলের ভ্রামক মানে কি, বলের ভ্রামক মানে কিন্তু টর্কের কথা বলছে, তাহলে এটা কি হবে বলতো ml স্কয়ার টি ইনভার্স 2 এই নাম্বার। এরপর আমাদের কৌণিক ভরবেগ ও কৌণিক বেগের মধ্যে সম্পর্ক, আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে কৌণিক ভরবেগ এবং কৌণিক ভরবেগের মধ্যে সম্পর্ক, সরি কৌণিক ভরবেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, তাহলে কৌণিক ভরবেগ মানে কি, ভরবেগ মানে আমাদের কি ছিল ভর না, ভর গুণন বেগ। তো কৌণিকের ক্ষেত্রে ভরের পরিবর্তে বসাচ্ছে জড়তা, ভরের পরিবর্তে বসে জড়তা, আর বেগের ক্ষেত্রে বসবে কৌণিক ভরবেগ। তাহলে আমাদের যে এল দ্বারা কি বোঝাবো, এল দ্বারা বোঝাবো জড়তা, হ্যাঁ জড়তার ভ্রামক গুণ হচ্ছে বেগ, কৌণিক ভর মানে কি আই ওমেগা, তাহলে এই যে এল হচ্ছে আই ওমেগা। এবার কৌণিক ভরবেগের যে একক, এককটা তোমার লাগবে, ঠিক আছে, এককটা কিন্তু লাগবে। ঠিক আছে, কৌণিক ভরবেগ, তাহলে কৌণিক ভরবেগের একক কি হবে, জড়তার ভ্রামক একক। তাহলে আমাদের দেখো কৌণিক ভরবেগের এককটা কি হচ্ছে, মাত্রাটা দেখি আই, জড়তার ভ্রামক দেখলাম কি এম এল স্কয়ার, ওমেগার একক কি বলতো টি ইনভার্স 2। ঠিক আছে, তো এম এল স্কয়ার টি ইনভার্স 2 এটা কি হচ্ছে আমাদের কিন্তু, আচ্ছা এটা কি ভুল হচ্ছে, টি ইনভার্স 1 হবে এখানে, এখানে হবে হচ্ছে টি ইনভার্স 1। ঠিক আছে, একক এটা হচ্ছে মাত্রা, আর একক যদি আমরা বলি কার একক, এল এর একক। ঠিক আছে, বা কৌণিক ভরবেগের একক, কৌণিক ভরবেগের একক। ঠিক আছে, তাহলে এখানে আমাদের হবে হচ্ছে কেজি স্কয়ার এস ইনভার্স। এরপরে দেখো কৌণিক বেগের মাত্রা কত, কৌণিক বেগ ওমেগা, এই কৌণিক বেগ ওমেগা এটা সমান কি আমরা জানি 1/t। ঠিক আছে, 1/t, তো 1/t এটা সমান কি হবে টি ইনভার্স 1, আলফার ক্ষেত্রে কি হবে টি ইনভার্স 2, কৌণিক ত্বরণের মাত্রা। তাহলে এখানে কি হবে এম এর পাওয়ার 0, এল এর পাওয়ার 0, টি এর পাওয়ার হবে মাইনাস। এবার দেখো কৌণিক ভরবেগের একক কোনটা, কৌণিক ভরবেগের একক আমরা কিছু দেখলাম যে এম কেজি মিটার স্কয়ার এস ইনভার্স 1। ঠিক আছে, আর মাত্রা কি হবে, মাত্রা হবে হচ্ছে এম এল স্কয়ার টি ইনভার্স 1। এগুলো কিন্তু আসে। ঠিক আছে, তারপর দেখো নিচের কোন সম্পর্কটি সঠিক, আমরা এল দিয়ে আছে না, তাহলে এল এর আমরা কি দেখলাম যে আর টা আগে হবে। ঠিক আছে, আর ক্রস তারপরে পি, আর ক্রস পি এটা হচ্ছে বি নাম্বার অপশন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, এখানে ঘূর্ণায়মান বস্তুকণার গতিশক্তি, তাহলে ঘূর্ণায়মান বস্তুকণার গতিশক্তি নরমালি রৈখিক যদি বলে, রৈখিক রৈখিক গতিশক্তি, তাই না, রৈখিক গতিশক্তি এই ক্ষেত্রে আমরা কি জানি হাফ এমভি স্কয়ার, হাফ এমভি স্কয়ার। তো আমাদের গণি যদি বলে ঘূর্ণায়ন ক্ষেত্রে, তাহলে ঘূর্ণায়ন রৈখিক কি কৌণিক, তাহলে কৌণিক যে গতিশক্তি, কৌণিক গতিশক্তি কি হবে বলতো হাফ, ভরের পরিবর্তে কি বসায়, ভরের পরিবর্তে আমরা জড়তার ভ্রামক বসাই, আর ভি এর পরিবর্তে ওমেগা বসাই, হাফ আই ওমেগা স্কয়ার, হাফ আই ওমেগা স্কয়ার। এবারে দেখো বৃত্তাকার পথে আবর্তনরত বস্তুর কেন্দ্রমুখী ত্বরণ, তো কেন্দ্রমুখী ত্বরণ এ এটা সমান আমরা কি জানি ভি স্কয়ার বাই হচ্ছে আর। ঠিক আছে, ভি স্কয়ার বাই হচ্ছে আর, তো এইখানে মূলত আমরা দেখো ভি স্কয়ার সমান কি লিখতে পারি ওমেগা স্কয়ার আর। ঠিক আছে, ওমেগা ভি এটা সমান সমান হচ্ছে ওমেগা ইন্টু আর। ঠিক আছে, তাহলে কৌণিক বেগ এটা সমান হচ্ছে আর, আবার টি ওমেগা সমান সমান কি এটা লেখা যায় 2 পাই বাই টি, কিন্তু পাই বাই টি ইন্টু আর। এখানে টি এটা সমান সমান কি পর্যায়কাল। ঠিক আছে, পর্যায়কাল, এরকম প্রশ্ন কিন্তু তোমাকে দিতে পারে, সুতার দৈর্ঘ্য বা টান বের করো। ঠিক আছে, ওকে, তাহলে এখানে আমাদের দেখো ভি স্কয়ার বাই আর, অনেক সময় তোমাকে ডাব্লিউ এটা সমান সমান যদি এন পাক ঘুরে, এন পাক এন পাক ঘুরলে, তাহলে আমাদের ওমেগা সমান সমান হচ্ছে 2 পাই এন ভাগ হচ্ছে টি। ঠিক আছে, সুতার দৈর্ঘ্য আর হলে রৈখিক বেগ কত ভি ইকুয়াল টু ওমেগা ইনটু আর। ওকে, তাহলে ওমেগা ভি এর মানটা কি বসাবো ওমেগা আর, তার মানে এখানে কি হচ্ছে ওমেগা স্কয়ার ইনটু আর স্কয়ার, এবার ভাগ করে দাও, তাহলে কি হচ্ছে এখানে স্কয়ার ইনটু আর।
ওমেগা স্কয়ার ইনটু আর, এটা কি হচ্ছে কৌণিক কেন্দ্রমুখী ত্বরণ বা কেন্দ্রমুখী বল যদি বলে, কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বল এফসি, এটা সমান আমরা কি জানি এম ভি স্কয়ার বাই আর। তাহলে এখানে কি হচ্ছে এম ইনটু ওমেগা স্কয়ার আর। ঠিক আছে, দুইটা মাথায় রাখতে হবে। এবার আমরা কাজ শক্তি ক্ষমতায় চলে আসি, চলো। তো কাজ শক্তি ক্ষমতায় তোমাকে বলছে এফ বল প্রয়োগের ফলে কণাটি আর ইকুয়াল টু এত সরণ হলে প্রযুক্ত বল কত বা সময়ত কাজ কত। এটা রাবিতে আসা প্রশ্ন, বাট আমাদের দেখবো এই টাইপের প্রশ্ন যদি দিয়ে দেয় তাহলে কাজ ডাব্লিউ এটার সমান আমরা কি জানি এফ ডট আর, ডট গুণ করে দিব বল এবং সরণে, তাহলে কি কাজ পেয়ে যাবো, তাই না? তাহলে এখানে আমরা কাজ ডাব্লিউ এটার সমান আমরা নরমালি কি জানি এফ ডট এস, মানে কি এখানে এফ এস কস থিটা। এখানে আমাদের বেশ কিছু জিনিসপাতি ছবির জন্য লাগবে। দেখো থিটা এটার সমান যদি 90 ডিগ্রি হয়, লম্ব হলে কাজ কত? লম্ব হলে কাজ হবে 0। থিটা এটার সমান যদি 0 ডিগ্রি হয়, তাহলে কাজের মান কত হবে? কাজের মান হবে এফ ডট এস, এটা কি সর্বোচ্চ ম্যাক্স কাজ তুমি পাবা। ঠিক আছে, আর বলের বিপরীতে কাজ কখন হয় বলতো? যখন মাইনাস, যখন থিটার মানটা কি হবে বলতো? থিটার মানটা 90 ডিগ্রি থেকে বড় হবে। থিটার মানটা 90 ডিগ্রি বড়, 180 ডিগ্রি ছোট বা সমান এরকম যদি হয়, 180 ডিগ্রি ছোট, সেই ক্ষেত্রে কাজের মানটা কি বলতো? ঠিক আছে, তো ঋণাত্মক কাজ কখন পাবো এটার জন্য আমাদের গুরুত্বপূর্ণ। বা ধনাত্মক কাজ কখন পাবো? যখন কোণের মানটা 0 ডিগ্রি থেকে বড়। ঠিক আছে, 0 ডিগ্রি থেকে বড় অবশ্যই, 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রির সমান বা বড়, কিন্তু কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট, তখন আমরা কি পাবো? ধনাত্মক কাজ পাবো। ঠিক আছে, ধনাত্মক কাজ পাবো। এই প্রশ্নগুলো আসে। লেফট ডট আর করে দাও, তাহলে আয়ের সাথে আই গুণ করে দাও, 6 দুগুণে 12, তারপর দেখো প্লাসে মাইনাসে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, 3 আর 2 যোগ করলে 6, গুণ করলে 6, প্লাস 3 প্লাস 1 প্লাস, দেখো 9 আর 12 মানে কত? ঠিক আছে, এরকম প্রশ্ন আমাদের লাগবে। এবার দেখো কাজের মান শূন্য হবে যদি বস্তুর প্রযুক্ত বল ও সরণের মধ্যবর্তী কত হয়? আমরা দেখলাম কি এফ এস কস থিটা, কস 90 ডিগ্রি মান 0, তাহলে অবশ্যই যদি 90 ডিগ্রি হয় তাহলে তাহলে আবার এখানে কেন্দ্রমুখী বল, ঠিক আছে, কেন্দ্রমুখী বল দ্বারা, কেন্দ্রমুখী বল দ্বারা, কেন্দ্রমুখী বল দ্বারা, কেন্দ্রমুখী বল দ্বারা কাজ, এটা সমান কত? এটা সমান 0। এবার যদি বলে বৃত্তাকার পথে কাজ, ঠিক আছে, বৃত্তাকার পথে, বৃত্তাকার পথে তোমাকে যদি বলে কাজ, তাহলে বৃত্তাকার পথে কাজ, এটাও কত হবে? 0 হবে, মাথায় রাখবে। ঠিক আছে, এরপর দেখো কাজের মাত্রা। তো কাজের মাত্রা কি? কাজের সমান আমরা দেখলাম কিছুক্ষণ আগে, আমরা দেখছি কাজের মাত্রা, শক্তির মাত্রা সবগুলা সেম না? কি ছিল? এমএল স্কয়ার টি ইনভার্স টু নাম্বারটা। এবার দেখো 500 গ্রাম ভরের একটি বস্তু স্থির অবস্থা থেকে 2 নিউটন বল প্রয়োগের ফলে 1 মিটার দূরত্বে সরানো হলো, তাহলে বস্তুটির কৃত কাজ কত? 24 25 আসছে ছবিতে, খুবই ইজি একটা প্রশ্ন, তাই না? 50 ভর থেকে, ভর তো আমার দরকার হয় না, তাই না? আমার জাস্ট দেখো কতটুকু বল প্রয়োগে কতটুকু সরণ হলো, না? তাহলে বস্তুটির কৃত কাজ কত হবে? কাজ ডাব্লিউ সমান সমান কি আমরা জানি এফ ডট আর বা এফ এস। স্থির অবস্থা থেকে 2 নিউটন বল প্রয়োগ করায় 1 মিটার সরণ হলো, তাহলে 2 নিউটন গুণ হচ্ছে 1, 2 1 কে 2। এত সহজ ম্যাথ তোমার ছবিতে আসছে, ছবি তাও বলে পোলাপান নাকি প্রশ্ন করবে। কাজের অভিকর্ষীয় একক কি জানো? কাজের অভিকর্ষীয় একক হচ্ছে কেজি। এরপর দেখো বল ও সরণের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, ঋণাত্মক কাজের জন্য কি? ঋণাত্মক কাজ কখন হবে বলতো? তখন কোণটা কি হবে? স্থূল কোণ, স্থূল কোণ। ঠিক আছে, তাহলে স্থূল কোণের শর্ত কি? তোমাকে কোণটা অবশ্যই 90 ডিগ্রি থেকে বড় হইতে হবে, ঠিক আছে, অথবা 180 ডিগ্রি থেকে ছোট, এরকম রেঞ্জের মধ্যে থাকতে হবে। যদি 90 ডিগ্রি হয়ে যায় তো 0 হয়ে গেল, তাই না? 90 ডিগ্রি থেকে বড় বা 180 ডিগ্রির সমান যদি হয়, সেই ক্ষেত্রেও কি আমাদের কাজ নেগেটিভ হবে। অ্যান্সারটা কি? বি নাম্বারটা। কারণ 90 ডিগ্রির সমান হয়ে গেলে কি 0 হবে। থিটা ইকুয়াল, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে কাজ তো 0 হয়ে যাবে। কাজ হয়ে যাবে কি 0। আর যদি থিটা এটার সমান যদি 0 ডিগ্রি হয়, তাহলে কি পাবো? ডাব্লু ম্যাক্স। ডাব্লু কি পাবো? ম্যাক্স বা সর্বোচ্চ কাজ আমরা পাবো। এরপরে দেখো কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ। আমরা কিছু আগে বললাম না যে কেন্দ্রমুখী বল বা বৃত্তাকার পথে বল দ্বারা কাজ, সেটা কি হবে? শূন্য। ঠিক আছে, সেটা কি হবে? কারণ কি বলতো? যখন বৃত্তাকার পথে ঘোরানো হয় তখন আমাদের যে বলের, ঠিক আছে, বলটা কাজ করে কি? কেন্দ্র বরাবর, ঠিক আছে, ব্যাসার্ধ বরাবর, এবং সরণটা কাজ করে কি? ঠিক ব্যাসার্ধ বরাবর। আর লম্ব দেখি স্পর্শক বরাবর। ঠিক আছে, স্পর্শক বরাবর কি থাকে? আমাদের সরণের দিকটা থাকে। দুইটার মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি না? তাহলে বল এবং সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, কাজের মান হয়ে যায় শূন্য। এবার দেখো 40 নিউটন ওজনের একটি বস্তুকে মেঝে থেকে 2 মিটার উচ্চতায় 2 সেকেন্ড ধরে তুলতে কৃত কাজের পরিমাণ কত? তাহলে এটা ধরে তুলতে, ঠিক আছে, উচ্চতায় ধরে তুলতে, তাহলে ধরে রাখলো, তাহলে এই ক্ষেত্রে কি কোনো কাজ হবে? ধরে রাখতে এই ক্ষেত্রে কোনো কিন্তু আলটিমেটলি কাজ হবে না। কিন্তু দেখো 40 নিউটন ওজনের একটি বস্তুকে মেঝে থেকে 2 মিটার উচ্চতায় 2 সেকেন্ড ধরে তুলতে, ধরে তুলতে বলতে না, এখানে ধরে রাখতে হবে। ঠিক আছে, ধরে রাখতে হবে। তো ধরে রাখলে তুমি কোনো সরণ যদি না হয় সেক্ষেত্রে কাজ হবে? সরণ না হলে, তাহলে এখানে সরণটা কি বলতো?
ত্বরণটা কিন্তু 0। বাট যখন নিচ থেকে উপরে উঠাইছে তখন কিন্তু কাজ হইছে বিভব শক্তির জন্য। বাট এখানে ধরে রাখছে 2 সেকেন্ড। তো ধরে রাখলে তো কাজ হবে না। ঠিক আছে? এবার দেখো বলছে 25 নিউটন বল দ্বারা কোন স্প্রিংকে টেনে 10 সেন্টিমিটার, ঠিক আছে? 10 সেন্টিমিটার বৃদ্ধি করা হলো। এর স্প্রিং ধ্রুবক কত? স্প্রিং ধ্রুবকটা আমরা খুব ইজিলি বের করতে পারি, তাই না? স্প্রিং ধ্রুবক দেখো A ইকুয়াল টু কত? F বাই X, তাই না? তো কতটুকু বল? 25 নিউটন বল। তারপরে কতটুকু সরানো হয়েছে? 10 সেন্টিমিটার। তাহলে 10 সেন্টিমিটারকে তোমাকে অবশ্যই মিটারে কনভার্ট করে দিতে হবে। তাহলে যদি মিটারে কনভার্ট করে দাও তাহলে তোমার 10 গুণন হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস, ঠিক আছে? তাহলে 10 10 টু দি মাইনাস 2 এটা উপরে চলে যাবে, পজিটিভ হয়ে যাবে। তাহলে দেখো 250 গুণ হচ্ছে 100 হয়ে যায়। আর নিচে থাকলো 10, এটা কাটলে কি থাকে? 10 থাকে না? 250, তাহলে এখানে তোমার 25 আছে শুধু, তাই না? আমি একটু ভুল করছি। এখানে শুধুমাত্র 25 হবে। তাহলে 25 গুণ 10 তার মানে কি নিচে আল্টিমেটলি অ্যান্সার তোমার আসছে 250 হবে। ঠিক আছে? 250 নিউটন পার মিটার। 250 নিউটন পার মিটার। নিউটন পার মিটার। নিউটন পার মিটার অ্যান্সারটা এককটা কিন্তু গুরুত্বপূর্ণ। দেখো ছবিতে আসছে 12-13 সেশনে। ঠিক আছে? এরপরে দেখো তোমাকে বলছে ভূপৃষ্ঠ থেকে এম ভর, এটা 24-25 একটা প্রশ্ন। ভূপৃষ্ঠ থেকে এম ভরের একটি পাথরকে ভি বেগে উপরে উঠানো হলো। নিচের কোনটি বিবৃতি সঠিক? তাহলে তোমাকে যখন একটা বস্তু তোমার উপরে ওঠানো হয় উপর থেকে নিচে, তাহলে এই অবস্থানে যখন আসবে সর্বোচ্চ উচ্চতায় কি বলতো? ভি ইকুয়াল 0। তাহলে সর্বোচ্চ উচ্চতায় তোমার যে ই গতি শক্তি এটা কত? হাফ এমভি স্কয়ার, এটা সমান কত হয়ে যাবে? এটা 0 হয়ে যাবে। এবং সর্বনিম্ন উচ্চতায় বলতো এইচ এর মানটা 0 না, তাহলে এখানে আমাদের যে বিভব শক্তি এটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে, বা এমজিএইচ এটা সমান কি 0। বা যে কোনো একটা বিন্দুতে মনে করো এক্স উচ্চতায় যে কোনো একটা বিন্দুতে এখানে টোটাল যে শক্তি এটা সমান কত হয় বলতো? ইপি প্লাস হচ্ছে ই। ঠিক আছে? এটা হচ্ছে কোন একটা বস্তু নিচ থেকে উপরে উঠাইতে গেলে যে আমাদের বিষয়টা তোমাদের বলছে। দেখো পাথরের নিক্ষেপ বিন্দুতে গতিশক্তি সর্বোচ্চ। নিক্ষেপ বিন্দু মানে কি? যে এখানে সর্বোচ্চ এখান থেকে যখন পাঠাইছে তখন কি এখানে ভিটা কিন্তু ম্যাক্স, এখানে ভি ম্যাক্স, তাহলে এখানে ই কেটাও কি ম্যাক্স থাকবে। সর্বোচ্চ উচ্চতায় ভিটা 0 হয়। তার মানে কি কোনটা সঠিক নয়? তার এ নাম্বারটা সঠিক। এবার দেখো নিক্ষেপ বিন্দু থেকে সর্বোচ্চ বিন্দু পর্যন্ত সকল অবস্থানে মোট শক্তি সমান। অবশ্যই এখান থেকে এই পর্যন্ত মানে কি শক্তির সংরক্ষণশীলতা মেনে চলে, তাহলে প্রত্যেকটা জায়গাতে শক্তির মানটা সেম থাকবে। এখানে মোট শক্তি সমান, এখানে ই টোটাল সমান, এখানে ই টোটাল সমান, এখানে ই টোটাল সমান, প্রত্যেক জায়গাতে ই টোটালের মানটা সমান থাকবে। এবার দেখো পাথরের সর্বোচ্চ বিন্দুতে স্থিতি শক্তি শূন্য না, পাথরের যে সর্বোচ্চ বিন্দু বা এইচ ম্যাক্স যখন সর্বোচ্চ উচ্চতায় যখন যায় তখন আমাদের কি ইপিটা কি থাকে? ইপিটা ম্যাক্স থাকে বা সর্বোচ্চ। আমাদের যে ই টোটালটা কি আমাদের বিভব শক্তির সমান থাকে। আমাদের উচ্চতায় কি সর্বোচ্চ উচ্চতায় ইকের মানটা 0, মানে পাথরের সর্বোচ্চ বিন্দুতে গতি শক্তি শূন্য এটা ঠিক, বাট পাথরের সর্বোচ্চ বিন্দুতে স্থিতি শক্তি শূন্য এটা হচ্ছে ভুল। কারণ পাথরের সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি থাকে না, শূন্য থাকে না, সর্বোচ্চ থাকে। তার মানে আমাদের অ্যান্সার কোনটা হবে? সি নাম্বারটা রং। ঠিক আছে? এরপর দেখো তোমাকে বলছে রৈখিক ভরবেগ এবং হচ্ছে গতিশক্তি এদের মধ্যে সম্পর্কটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো গতিশক্তি ই এটা সমান এবং ভরবেগের মধ্যে সম্পর্ক হচ্ছে পি স্কয়ার ডিভাইড বাই 2m। ঠিক আছে? বি স্কয়ার ডিভাইড বাই 2m, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে ই প্রপোর্শনাল টু আমরা জানি কি পি স্কয়ার। ঠিক আছে? আবার হচ্ছে পি প্রপোর্শনাল টু কি হবে বলতো? রুট ওভার ই। এই দুইটা সম্পর্ক কিন্তু আমাদের জন্য লাগে। ঠিক আছে? এই দুইটা সম্পর্ক লাগে। তো তোমাকে কি বলছে? রৈখিক ভরবেগ 100% বাড়লে গতিশক্তি কত গুণ বৃদ্ধি পায়? গতিশক্তি কত গুণ বৃদ্ধি পায়? তাহলে দেখো যদি তোমার পি যদি এন গুণ হয় তাহলে ই বৃদ্ধি পাবে কত? এন স্কয়ার গুণ। তাহলে এটা কিন্তু খুবই মাথায় রাখতে হবে। ঠিক আছে? দেখো ই টু এটা সমান কি হবে? এন স্কয়ার ইন্টু ই ওয়ান। যদি যদি পি কে এন গুণ করি, গুণ করলে, ঠিক আছে? যদি পি কে এন গুণ করা হয় তাহলে ই টু কত হবে? এন স্কয়ার ইন্টু ওয়ান। আবার তুমি যদি বলো যে ই কে n গুণ করলে, p2 এটা সমান হবে রুট ওভার n এরকম। তাহলে দেখো এখানে গতিশক্তিকে 100% বাড়াচ্ছে। তাহলে 100% বাড়াইলো, কি করলো? বাড়াইলো মানে কি? প্রথমে আমি ধরলাম হচ্ছে P1, এই P1 টা ছিল কি বলতো? P1 এটা ধরলাম হচ্ছে 100% ছিল। এরকম যদি পার্সেন্টেজ বলে তো আমরা প্রাথমিকটা 100% ধরে নিব। তাহলে P2 100% বাড়াইছে, তার মানে কি P2 হইছে কত? 200%। তাহলে এটা কয় গুণ বাড়ছে? দ্বিগুণ বাড়ছে না? তাহলে এটা কি হইছে বলতো? দ্বিগুণ হইছে। কি হইছে? দ্বিগুণ। তাহলে যদি দ্বিগুণ হয় তাহলে ই হবে কত? ই2 কত হবে? ই2 হচ্ছে 2 এর উপর স্কয়ার মানে ই1, তার মানে কত হবে? 4 গুণ। অবশ্যই কি হবে? 4 গুণ হবে। তাহলে 4 গুণ যদি হয় তাহলে ই2 বৃদ্ধি পাইছে কত গুণ? বৃদ্ধি মানে কি? ডেল ই। ডেল ই মানে কি বলতো? 4 মাইনাস 1, 4 মাইনাস 1 তার মানে আলটিমেটলি 3 গুণ হচ্ছে 100% তার মানে কত? 300%। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা হচ্ছে এভাবেই মূলত প্রশ্নগুলো আসে। ঠিক আছে? তাহলে আমাদের পার্সেন্টেজ দেওয়া তাহলে কি করব? 100% বাড়ছে, তাই না? তাহলে 100% বাড়লে প্রাথমিকে ছিল 100, তাহলে 100 যোগ 100 মানে কি 200 হবে। তাহলে আলটিমেটলি কয় গুণ হলো? 2 গুণ হলো।
তাহলে যদি ভরবেগ 2 গুণ হয় তাহলে গতিশক্তি কত হবে? 2 এর পুরো স্কয়ার মানে 4 গুণ। তাহলে বৃদ্ধি পাইলে কত? ডেল মানে কি? 2টা বিয়োগ করতে হবে। তাহলে 2 4 - 1 ইনটু হচ্ছে 100%। পার্সেন্টেজ যেহেতু বলছে তাহলে 4 - 1 তাহলে 300, 3 গুণন 100 মানে কি 300% বৃদ্ধি পায়। ঠিক আছে? আর যদি বলে কত গুণ হয়? কত গুণ হয় তার মানে তুমি ডিরেক্ট বার করলা 4 গুণ। আর কতটুকু বৃদ্ধি পায় মানে তোমাকে ডেল ই বের করতে হবে। ঠিক আছে? এরপরে দেখো সেম একটা প্রশ্ন তোমাকে গতিশক্তি 300% বৃদ্ধি। তাহলে গতি পার্সেন্ট 300% বৃদ্ধি মানে কি? তোমার E2 কত হইলো বলো তো? দেখো 300% বৃদ্ধি মানে E1 আমি ধরলাম কত? আমাদের 100। ঠিক আছে? তাহলে E2 এটা সমান কত হবে? 100 র সাথে 300% বৃদ্ধি তার মানে কি 400%। তাহলে আল্টিমেটলি কত গুণ হইছে? এর মান কত? 4 গুণ। কত গুণ হইছে? 4 গুণ হইছে। তাহলে P কত গুণ হবে? P2 কত হবে? √n না? √n না? তার মানে কি? √4 2p1 তার মানে কি হবে? 2p1 না? তাহলে ডেল P এটা কত গুণ হবে? 2 - 1 p1 ইনটু 100% তার মানে কি হবে বলতো? 100% বাড়বে। ভরবেগটা কত গুণ বাড়বে? 100% বাড়বে। ভরবেগ কত গুণ বাড়বে? 100% বাড়বে। তো এইভাবে আমাদের কিন্তু প্রশ্নগুলো লাগবে। ভরবেগ এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক খুবই ইম্পোর্টেন্ট। প্রশ্ন কিন্তু আসে। এরপর দেখো বহিঃস্থ বল দ্বারা কোন বস্তুর উপর কৃত কাজ। তো কৃত কাজ আমাদের যে কাজ শক্তি যে উপপাদ্য এটা মূলত কি বলতো? কৃত কাজ। এই কৃত কাজ কি জানো? কৃত কাজ। এই কৃত কাজ এটা সমান হচ্ছে গতিশক্তির পরিবর্তন। গতিশক্তির গতিশক্তির পরিবর্তন। মোট গতিশক্তির পরিবর্তন। গতিশক্তির পরিবর্তন। এবার দেখো আমাকে 22-23 আসে ছবির 22-23 একটা প্রশ্ন তোমাকে বলছে এখানে যে 1 কেজি ভর সম্পন্ন একটি বুলেটকে 400 মিটার পার সেকেন্ড বেগে বন্দুকে ছোড়া হলো তাহলে গতিশক্তি কত? তাহলে 1 কেজি ভর সম্পন্ন একটি বুলেটকে তুমি 400 মিটার পার সেকেন্ড বেগে বন্দুক থেকে ছোড়া হয় তাহলে গতিশক্তি কত হবে? ভর দেওয়া আছে, ভি দেওয়া আছে তাহলে তুমি এখান থেকে তো ইজিলি বের করতে পারবে। তাই না? তাহলে এখানে হচ্ছে ই কে এটা সমান কত হবে? হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার। দেখো হাফ এম এর মান এম স্কয়ার 400 হাফ হচ্ছে 8 গুণন এবার 4 8 গুণন 10 টু দি পাওয়ার 4 3 নাম্বার অপশন। এরপর দেখো আমাদের এম ভরের একটি বস্তুর গতিশক্তি ই হলে ভরবেগ কত? তাহলে এম ভরের একটা বস্তুর স্থিতিশক্তি বা গতিশক্তি কত? ই। তাহলে ভরবেগ কত? তাহলে আমরা ভরবেগ এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক কি জানি বলতো? ই এটা সমান সমান কত? পি স্কয়ার বাই 2m না? তাহলে এখান থেকে পি স্কয়ার মানে কি? 2m ই। তাহলে পি এর মান কত ভাই? √2m এটা হচ্ছে আমাদের आंसर √2m। এবার দেখো m এবং 4m ভরের দুইটা গতিশীল বস্তুর গতিশক্তি একই হলে তাদের রৈখিক ভরবেগের অনুপাত কত? তাদের কি বলছে m ও 4m তার মানে ভরটা ভিন্ন। তাহলে দুইটা গতিশীল বস্তুর গতিশক্তি সেম। রৈখিক ভরবেগটা কেমন হবে? তাহলে আমাদের গতিশক্তিটা সেম। ঠিক আছে? তাহলে আমরা E1 = E2 বলতে পারি। E1 = E2 তাহলে বসায় দাও মান বসায় দাও। তাহলে দেখো p স্কয়ার E1 স্কয়ার ডিভাইড বাই হচ্ছে ভর কত? প্রথম ভর হচ্ছে m ইকুয়াল দ্বিতীয় ভর E2 স্কয়ার দ্বিতীয় ভর কত? 4m। ঠিক আছে? এটা গেল। তাহলে আমাদের হচ্ছে ভরবেগের অনুপাত বের করতে। তাহলে আমরা P2 টাইপার নিয়ে আসি, M টাইপার নিয়ে চলে যাই। দেখো P1 ভাগ হচ্ছে P2 এটার উপর স্কয়ার। দেখো এখানে গেল M ডিভাইড বাই এটা গেল 4। দেখো এখান থেকে আমরা পাচ্ছি P1 ভাগ হচ্ছে P2 রুট আবার কিন্তু কাটা তাহলে 1/4। তার মানে দেখো P1 টু হচ্ছে P2 1:2 তাহলে বি নাম্বারটা আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? এরকম ভাবে প্রশ্ন করে তোমাকে উত্তর করতে দিতে পারে। এই টাইপের প্রশ্নগুলাই আসার সম্ভাবনা বেশি। ঠিক আছে? এবার দেখো একটি গুলির বেগ যদি দ্বিগুণ করা হয় তাহলে গতিশক্তি কত গুণ বৃদ্ধি পাবে? তাহলে আমরা গতিশক্তির সাথে বেগের সম্পর্ক E প্রপোর্শনাল টু ভি স্কয়ার না? তাহলে তুমি যদি ভি কে n গুণ করো, ভি কে n গুণ করো ই কত হবে? ই হবে হচ্ছে n স্কয়ার গুণ। তাহলে তুমি যদি গোলের বেগ দ্বিগুণ করো তাহলে গতিশক্তি কত হবে? 2 এর উপর স্কয়ার মানে 4। 2 এর উপর স্কয়ার মানে কত? 4 4। বা তক্তার ম্যাথ যদি দেয়, তক্তার সংখ্যা, তক্তার ম্যাথ, বেগ ও তক্তার, বুলেট ও তক্তার যদি কথা বলে। বুলেট ও তক্তা। ঠিক আছে? তো তক্তার সংখ্যা কয়টা তক্তা ভাগ করতে পারবে? তক্তার সংখ্যা কি হবে? এই যে n স্কয়ার। ঠিক আছে? এটাও কিন্তু ইম্পোর্টেন্ট। এবার দেখো আমাদের আরেকটা প্রশ্ন ক্রেনের ক্ষমতা আর কি দিছে 175 কেজি ভরের একটি বস্তুকে ক্রেনের সাহায্যে 0.2 মিটার পার সেকেন্ড ধ্রুব বেগে উঠানো হলে ক্রেনের ক্ষমতা কত? নরমালি ক্ষমতা বের করার সূত্র আমরা জানি কি ক্ষমতা P এটা সমান কি যদি কাজকে যদি T দিয়ে ভাগ করে তাহলে পাবা। তাহলে এই ক্ষেত্রে ক্রেনের ক্ষেত্রে ক্রেন ঠিক আছে ক্রেনের যে বেগ সেটা যদি V হয় তাহলে P এটা সমান তুমি ডিরেক্ট লিখতে পারবা হচ্ছে
ঠিক আছে? এখানে হচ্ছে মানগুলো বসাতে পারবা, ঠিক আছে? দেখো এখান থেকে আরেকটা জিনিস আমি দেখো ডাব্লিউ সমান সমান কি এফএস না, এফএস ভাগ টি। তাহলে এখানে দেখো এফ ভাগ হচ্ছে এস ভাগ টি, মানে কি ভি পাওয়া যায় না, তাহলে এফ বল এবং যদি বল এবং বেগ গুণ করো তাও কিন্তু পাবা কি, তাহলে বল দেওয়া আছে, বল দেওয়া নাই কিন্তু কি ভর দেওয়া আছে না, তো ভরের জন্য তুমি কি বল কত পাবা, এমজি না, ভর ভরটাই তো ওজনে কনভার্ট করতেছে, উপর থেকে উঠাচ্ছে, তাহলে এক্ষেত্রে কি বলটা মূলত এখানে ভর যোগান দিচ্ছে, তাহলে এমজি হচ্ছে বল, তার সাথে কি হবে বলতো ভি গুণ হবে, তাহলে দেখো এখানে হচ্ছে 175 গুণ হচ্ছে 9.8 গুণ হচ্ছে 0. ক্যালকুলেশন করে দিলে মান পেয়ে যাবা। অ্যান্সার তোমার আসে 343 এরকম আসে। এরপরে আমাদের যে মানটা দেখো ছবিতে আসছে 20 21 এখানে, তো কোন একটি মোটরের ক্ষমতা দেওয়া আছে 16 ওয়াট, তাহলে 4 মিনিটে এর দ্বারা কৃত কাজ কত হবে, তাহলে আমরা দেখো পি এটা সমান কি জানতাম ডাব্লিউ ভাগ টি না, তাহলে কাজের মান কি হবে ডাব্লিউ, ডাব্লিউ ইকুয়াল টু পিটি, তাহলে পি এর মান কত আছে 16 ওয়াট গুণ হচ্ছে 4 মিনিটে, তার মানে 4 গুণন হচ্ছে 60 সেকেন্ড, হিসাব করতে হচ্ছে 64 করে দিলে অ্যান্সার পেয়ে যাবা, এটা মোটামুটি এরকম 38 40 এরকম এইভাবে আসে। তার অনেক সময় তোমার কুয়া থেকে পানি আসার ম্যাথ দিবে, কুয়ার ম্যাথ, ঠিক আছে? কুয়ার ম্যাথ দিবে। কুয়ার ক্ষেত্রে তোমাকে বলবে যে এইচ উচ্চতা থেকে যাচ্ছে। সেক্ষেত্রে পাওয়ার ক্ষমতা বের করতে হবে এমজিএস, কত উচ্চতা থেকে পানি উঠছে নির্দিষ্ট সময়। ঠিক আছে? আবার কর্ম দক্ষতা থেকে প্রশ্ন আসে। কর্ম দক্ষতা ইটা, এটার সমান হচ্ছে পি ইন ডিভাইড বাই মনে করো পি আউট। ঠিক আছে? এই জিনিসটা থেকে মাথায় আসে। কর্মদক্ষতা থেকে ম্যাথ আসে। এবার দেখো ১ অশ্ব ক্ষমতা বা ১ হর্স পাওয়ার সমান আমরা কি জানি ৭৪৬ ওয়াট। তো এটা কিন্তু ছবিতে আসছে ১৩ 14 সেশনে ৭৪৬। তো এই ধরনের সূত্র ছোটখাটো ম্যাথ গুলো আমাদের জন্য লাগবে। তো এগুলো আমরা কাজ শক্তি ক্ষমতা পর্যন্ত দেখলাম। তো এরপরে আমরা মোটামুটি মহাকর্ষ অভিকর্ষ এগুলা দেখব।